হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছি? ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। হ্যাঁ হ্যাঁ শুনতে ভাইয়া। পাচ্ছি। ওকে। সো কি অবস্থা সবার? অনেকদিন পরে আজকে ক্লাস। আমাদের অনেকের সাথে মেবি অনেকদিন পরে কথা হইতেছে। মাঝে অনেকের সাথে কথাবার্তা হয় নাই। লাস্ট ক্লাসেও মেবি এখানে যারা এখন ক্লাস করতেছেন তাদের খুব অল্প সংখ্যকই ছিলেন। এই চারজনের মধ্যে মেবি একজন বা দুইজন ছিলেন লাস্ট ক্লাসে। ওকে, সো প্র্যাকটিস কিরকম চলতেছে সবার? সুযোগ পাইতেছি? আমারটা আপাতত তো বন্ধ ছিল। ফাইনাল শেষ হলো গতকালকে। হুম শুরু হুম। করছি ইনশাল্লাহ। আচ্ছা, ওকে ফাইন। ওকে, আমরা দেখি আর এক দুইজন কি জয়েন করে কিনা, করার পরে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতেছি। মানে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে কথাবার্তা বলি, কারণ আহ, যেটা হয়েছে, ছেলে পেলে একটা একটা রিয়েলিটি সবাই একটু দেখেন। লেটস সে আপনাদের হাতে যদি এরকম অপশন দেওয়া হইতো যে এই যে কোর্স যেটা আমরা এখন কারেন্টলি করতেছি, এই কোর্সটা যদি কোনো ইউনিভার্সিটির কোর্স হইতো, যেটা আপনার এমনিতেই নেওয়া লাগে, মানে আপনার হাতে ডিফারেন্ট কোনো অপশন নাই, আপনাকে এটা নেয়াই লাগবে, এখন নেন বা পরে নেন, আপনাকে লেটস সে প্রবলেম সলভিং এর জন্য একটা কোর্স, জাস্ট ধরেন আর কি এরকম একটা কোর্স এক্সিস্ট করে and আপনার নেওয়া লাগতেছে। তো যেখানে আপনার গ্রেডিং অন্যান্য কোর্সগুলোর মতোই হইতেছে, সবকিছুই আরো ট্র্যাডিশনাল যেসব কোর্স করতেছেন তার মতোই। তো ওরকম একটা জায়গায় আহ, প্রথমে যদি ধরেন 40-45 জন স্টুডেন্ট, অন এভারেজ 35-40 এরকম স্টুডেন্ট থাকে, অ্যান্ড 2 থেকে 3 মাসের মধ্যে আপনাদের সেখানে হয়তো বা কয়জনেরই বা পার্টিসিপেশন আপনারা দেখতে পাইতেন টেকনিক্যালি যদি চিন্তা করেন। ভার্সিটি গুলোতে অনেকে যায় একটা কারণে যে ওকে, ওই কোর্স গুলা যেহেতু নিয়ে ফেলছি, অনেক টাকা পয়সা সেখানে খরচ হয়ে গেছে, সো বেটার এটা আমার কমপ্লিট করা দায়িত্ব, বা এটা যদি এখন কমপ্লিট করতে না পারি তাহলে কি কি প্রবলেম হবে, এইসব জিনিসপত্র চিন্তা করে কিন্তু অনেকে ওই কোর্স গুলো তখন কন্টিনিউ করে। যে নতুন করে আবার কোর্স নিতে গেলে আবার টাকা পয়সা, অথবা আমার টাইম নষ্ট, মানে কোর্সটা পাশ করতে না পারলে কি কি প্রবলেম হইতে পারে ওইটা চিন্তা করে অনেকে পড়ালেখা করে বা জাস্ট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে। কিন্তু ডিফারেন্টটা চিন্তা করলে কিন্তু মানে আপনার মেন্টাল পিসও থাকতো, আহ, আপনার আসল উদ্দেশ্য আসলে আহ, আপনি আপনি বাস্তবায়ন করতে পারতেন, মানে যেটা হচ্ছে শেখা। আপনি অ্যাকচুয়ালি টাকা পয়সা খরচ করতেছেন, কিন্তু আপনি কোর্সটা আবার যাতে না নেওয়া লাগে সেই কারণে আপনি পড়াশোনা করতেছেন। আলটিমেটলি মেইন পার্টটাই মিসিং, সেটা হচ্ছে আপনি কি শিখবেন এই কোর্স থেকে। সো ওই ভার্সিটির কোর্সগুলোর সাথে আমাদের এই কোর্সগুলোর ডিফারেন্সটা এখানেই ক্রিয়েট হয় যে মানে এইখানে ওরকম গ্রেডিং এর কিছু নাই। আপনি এখান থেকে এই ডিরেক্টলি কোনো সার্টিফিকেট নিয়ে কোনো জব মার্কেটে আপনি দিতে পারবেন না। যদিও এখনকার ভার্সিটি গুলোর দিয়েও খুব একটা লাভ হয় না, মানে এখনকার সিনারিও যেটা, আজ থেকে 5-10 বছর আগে সিনারিও ডিফারেন্ট ছিল, এখন সিনারিও আরো ডিফারেন্ট হয়েছে, সামনে আরো ডিফারেন্ট হবে। তো এই কারণে দেখা যায় কি অনেকে মানে এই ধরনের অনলাইন কোর্স বা যে যেই ধরনের কোর্সে আপনার নিজের একটু পড়াশোনা করা লাগবে, মানে নিজের মতো জিনিসগুলোকে গুছায় তারপর আগাইতে হবে, না হয় আপনি হয়তো বা একদম বেসিক থেকে বেসিক টাস্ক গুলোও কমপ্লিট করতে পারবেন না। ওই ধরনের কোর্স গুলাতে তারা বা ওই ধরনের ক্লাস গুলাতে তারা খুব একটা অংশ নেয় না। জাস্ট একটা রিয়েলিটি দেখেন, আমি একদম একটা সিম্পল জিনিস আপনাদের বুঝাই। মোটামুটি আমার আপনাদের এই ব্যাচটা যদি কমপ্লিট হয়, সরি, রাফলি 500 স্টুডেন্টের মতো হয়তো বা আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যে 500 স্টুডেন্টের সাথে আমার ক্লাস করার মোটামুটি এক্সপিরিয়েন্স। সো এর মধ্যে মোস্টলি মানে 80%, 80% দেখা গেছে যে তাদেরকে ইভালুয়েট কিভাবে করব, তারা ক্লাসে আসতো না। কোর্সে মানে অ্যাডমিট ঠিকই হইতো, বাট তাদের কাছে মনে হইতো কোডিং জিনিসটা কঠিন, সো মেবি এটা আমার জন্য না, সো আমি এখান থেকে চলে যাই। আমি জিনিসগুলো কেন বলতেছি আপনাদের, কারণ এই জিনিসগুলো প্রয়োজন আছে। কারণ আপনি আপনার এখনকার সিনারিওটা দেখেন সবার, এই যে যারা এখন ক্লাস করতেছেন হয়তো বা 8 জন বা 9 জন ক্লাস করতেছেন, তাদেরকে দেখা যাবে যে এর থেকেও যদি বৈরী কোনো পরিবেশে নেওয়া হয় তারা তাও ক্লাস করবে, বা তারা তাও শেখার ট্রাই করবে, কারণ নিজ থেকে তাদের মধ্যে একটা আগ্রহ জন্মায় গেছে যে আমার এই কাজটা করা লাগবে। সো ওই যে মানে বাকি যে 80% বা 85% মানুষ, তারা আসলে প্রথমে একটা
মানে কি বলে, তারা ফেসবুকে অনেক কিছু দেখে যে কোডিং করতে পারলে এটা হয়, লিঙ্কডইনে অনেক কিছু দেখে যে কোডিং করতে পারলে আমি এই করতে পারবো, ওই করতে পারবো, অনেকে এটা সেটা করে ফেলতেছে। সো ওইখান থেকে তাদের মনে হয় যে আচ্ছা আমারও তো এলে মেবি প্রবলেম সলভিংটা করা জরুরি। কিন্তু তারা নিজেদেরকে আসলে ওইভাবে আর কোনোদিন প্রশ্ন করে না যে আমি এই লং কমিটমেন্টটাকে আমি দিতে পারবো কিনা। এক, আম, আসলে লাভটা কি হবে এই জায়গায় আমি যদি প্রবলেম সলভিং করি, প্রবলেম সলভিংটা কি আমার আসলে প্রয়োজন কিনা, বা আমি কি এটার জন্য কিনা, টু বি অনেস্ট। সো এগুলা কোনো কিছুই চিন্তা না করে জাস্ট ওকে একটা কোর্স এনরোল হয়ে যাই, এনরোল হইলে তো কিছু না কিছু শিখবো, যেভাবে এতদিন পর্যন্ত শিখে আসছি। সো দুই দুইটা যখন রিয়েলিটি যখন দেখে যে এদের মধ্যে কোনো সম্পর্কই নেই, ওর এক্সপেকটেশন আর বাস্তবতার মধ্যে, তখন তারা হতাশ হয়ে যায় 3, 4, 5, 6টা ক্লাসের পরেই শেষ। আমার এখন পর্যন্ত মোটামুটি যতগুলো আমি ব্যাচ নিছি তার মধ্যে সবচেয়ে মানে মানে হচ্ছে স্টুডেন্টের সংখ্যা এন্ড মানে কন্টিনিউ করতেছে, লেটস অনেকে তো 2, 3, 4, 5, 6 ক্লাস পর বা ইভেন কোর্সের 60% বা 70% যাওয়ার পর কিছুটা ঢিলামি দেয়। মেবি এইখানে আমি এইবারের ব্যাচটাতে আমি সবচেয়ে বেশি সেই ঢিলামির প্রমাণটা পাইছি। মানে এতটা হচ্ছে মানে ডিভাস্টেটিং অবস্থা হয় নাই কখনো, যে ছেলেপেলে ক্লাসেই আসে না, ওদেরকে মানে ধরে বেঁধেও ক্লাসে আনানো যায় না। এবং এই জিনিসটা আমি আগে একবার প্রেডিক্ট করছিলাম যে ক্লাস রেকর্ডিংটা যখন সবাই জানে যে আমি ব- আমি ক্লাস শেষে ক্লাস রেকর্ডিং এমনিতেই পাবো, সো আমার আলাদাভাবে কিছু ক্লাসে এসে টাইম নষ্ট করার দরকার নাই। তো তারা তখন ক্লাসে এমনিতেও আসে না, তাদের দরকার হইলেও তখন তারা আসে না, পরে দেখে নিবে ভাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই ক্লাস আর পরে দেখা হয় না, দেখা যায় আর কোথাও চিপাচাপায় থাকে রেকর্ডিং, দেখলে দেখলো না দেখলে নেই, জমতে থাকে, বিশাল পাইল হয়। ইভেনচুয়ালি ওই কোর্সের কোনো ক্লাসই দেখা যায় আপনার আর করা হয়নি। ইউডেমির কোর্স যেমন অফলাইন অনেক অনেক কোর্স আপনাদের, আমারও আছে, আমার ইউডেমির কোর্স মেবি আমি 90%ই কমপ্লিট করিনি। মানে এটার নেচারটাই এরকম, আপনি কিনবেন বাট কমপ্লিট করার মতো এনাফ মোটিভেশন পাবেন না, অফলাইন কোর্সগুলো এরকম হয়। সো যারা মোটামুটি ক্লাস করতেছেন, এবং এটা আমি কেমনে বলছি, আমি মাঝে মধ্যে রেকর্ডিংটা আপলোড করতে ইচ্ছা করে দেরি করতাম, জাস্ট দেখার জন্য যে কারা রেকর্ডিং এর জন্য পরে হচ্ছে পিং করে। সো মানে বেশিরভাগের যারা পিং করতেছে দেখা যায় তারা রেগুলারই পিং করতেছে এবং তারা ক্লাসে আসে না। দ্যাট মিনস ওরা ভিডিও রেকর্ডিংটার জন্য ওয়েট করতে থাকে, বাট ক্লাসটা করলে কিন্তু তারই লাভ হইতো। ওই টাইমটাও 2 ঘন্টা টাইমটাও ইউটিলাইজ হইতো, সে প্রশ্ন করতে পারতো, তার শেখাটা এখান থেকে হয়ে যেত, পরে আলাদাভাবে আর তার টাইম ম্যানেজ করার দরকার হইতো না। সো এগুলো একটু মাথায় রেখেন, যেহেতু কোর্সের এখনো 12টা ক্লাস বাকি এবং আজকে থেকে আমরা নাম্বার থিওরি শুরু করব। সো এখান থেকে মানে ঢিলামি দেওয়া শুরু করলে এগুলো সব মানে ডিপেন্ডেন্ট একটা একটার উপর। আপনি এখান থেকে বোঝা শুরু না করলে দেখা যাবে সামনে অনেক কিছু আপনি বুঝবেন না, কারণ আপনি আগের জিনিসগুলো ক্লিয়ার করেননি। সো হোপফুলি এই জিনিসগুলো আপনারা যারা অ্যাটলিস্ট প্রেজেন্ট আছেন, আমি চাই না যে 100%ই মানে একদম টপ লেভেলে চলে যাবে। এটা এটা প্র্যাকটিক্যালি পসিবলও না। বাট অ্যাটলিস্ট যারা চাইতেছেন, যেমন আপনাদের মতো যারা আপনারা ক্লাস করতেছেন আজকে, অ্যান্ড হয়তোবা যারা নিজ থেকে জিনিসটার প্রতি সিরিয়াস, আমি কোর্স শেষে দেখা যাবে যে অনেকের সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না। সো আপনারা অনেকে ভুলেও যাবেন 2-3 মাস পর যে আপনারা কোর্স করছেন। বাট ইম্পর্টেন্ট হইতেছে আপনার নিজের সেটা মনে আছে কিনা, যে আপনি কেন প্রবলেম সলভিং করবেন, কেন আপনার এই কোর্স আপনি কেন আসছিলেন, এটা আপনারই সবচেয়ে বেশি রিয়েলাইজ করা উচিত। সো এই আর কি। ওকে, এমনিতে সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি কিনা একটু জানাবো। স্ক্রিনটা ভিজিবল এখন? হ্যাঁ হ্যাঁ। ওকে। তো আচ্ছা, এমনিতে কেউ যদি কিছু শেয়ার করতে চান কোনো বিষয়ে, আহ, আপনাদের যদি কোনো দ্বিমত থাকে বা কোনো ইনসাইট থাকে যে ভাই আহ, এটাও আমি আপনার এই আপনি যা যা বললেন এটার সাথে আমি এটাও অ্যাড করতে চাই, এগুলো করতে পারেন। কারণ মানে এটাও জরুরি আসলে সবার। মানে আমি জাস্ট বললাম, আপনাদের হয়তো ডিফারেন্ট কোনো অপিনিয়ন থাকতে পারে, থাকলে বলতে পারেন, আমিও শুনবো সেটা। আচ্ছা আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, বলো। একটা খবর দিয়ে শুরু করি ভাইয়া, যে ক্লাস শুরু হইলো তখনই স্ল্যাকের মেসেজ আসলো, এই যে হুম হুম ফাইনাল দিলাম না, হুম হুম হুম। আমার সিএসসি পাইথনের যেটা, ওইটাতে ফুল মার্ক আসছে, টোটাল আচ্ছা 99.5 আসছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আর যেটা মানে এই বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে ভার্সিটিতে যে আমাকে অ্যাসাইনমেন্ট গুলো দেয়, হুম হুম বেশ অনেকগুলাই দেয়, হুম হুম। এবং ওইটার মানে ব্যারিয়ারটা
বা নলেজ ব্যারিয়ারটা যতটা থাকে আমার কাছে মনে হচ্ছে যে এখানেরটা অত বেশি। হুম হুম আমার তুলনায় আমি যতটুকু জানি বা পারি তার থেকে অনেক বেশি লাগে, এজন্য প্র্যাকটিস করতে অনীহা চলে আসে। হুম হুম মানে যদি দিনের মধ্যে মনে করি যে আমার এখন 15-20 মিনিট সময় আছে, আমি চিন্তা করি, হুম হুম ওই কাজটা করতে একটা অলসতা চলে আসে যে ওইটা তো পারবো না, এই হুম ভার্সিটিরটাই করি, কারণ এটা আমি যদি 20-30 মিনিট বসে থাকি তাহলে আমার একটা হয়ে যাবে, এরকম একটা হুম হুম চলে আসে। হুম হুম। এটাকে কাটানোর কোনো আচ্ছা, সাজেশন? ব্যাপারটা হচ্ছে যে মানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে এই দুইটা জায়গায়। তুমি ভার্সিটির টাস্ক গুলার কথা যদি আমি বলি, আর আমরা যখন প্রবলেম সলভিং এর ক্ষেত্রে যে টাস্ক গুলার কথা চিন্তা করি বা যে নলেজ গুলো আমাদের দরকার হয়, এই দুইটার মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে ভার্সিটির পড়ালেখাগুলো বেশিরভাগ সময় থাকে কি খুবই স্ট্রাকচার্ড। মানে তুমি জানো তুমি কি পড়তে চাইতেছো, বা তুমি জানো তোমার কোন স্পেসিফিক প্রবলেমটা সলভ করা লাগতেছে। এক, এখন দুই, আরেকটা ব্যাপার এই জায়গাটা একটু একটু ডিফারেন্টলি তোমার চিন্তা করা লাগবে যে ভার্সিটির কোর্সগুলো আসলে ডিজাইন করে কিভাবে। আহ, কোন একটা টাস্ক যখন তোমাকে দেয়, আহ, ওই টাস্ক দেওয়ার পিছনে মোটিভেশন কি থাকে? ওই মোটিভেশনটা থাকে যে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস যাতে পাশ করে। কারণ এরকম টাস্কও অনেক কোর্স টিচার হচ্ছে সেট করতে পারে যেগুলোতে দেখা যাবে ক্লাসের কেউই টাস্ক কমপ্লিট করতে পারতেছে না। প্রবলেম মানে হয়তোবা খুবই স্ট্যান্ডার্ড, কিন্তু ক্লাসের স্টুডেন্টদের কোয়ালিটির উপর বেস করে দেখা যাবে সেটা হয়তোবা অনেকেই সলভ করতে পারবে না। তো ওইটা করলে কি লাভ, মানে সরি, ওইটা করলে কি ক্ষতি? ক্ষতি হচ্ছে যে ওই টিচারের এগেনস্টে প্রচুর পরিমাণে তোমার নেগেটিভ রিভিউ পড়তে পারে, যে এই স্যারের কোর্সে হচ্ছে নাম্বার তোলা যায় না, সিজিপিএ ভালো আসে না। অনেকেই দেখবা এটা আশেপাশে হয়তো বা 1-2 সেমিস্টার পরেই বলবে যে এই কোর্সটা নিও না, এই এই কোর্সটা যদি এই স্যার নেয় তাহলে ওনার আন্ডারে এই কোর্সটা করো না, রেজাল্ট ভালো হয় না, এটা সেটা এরকম অনেক ধরনের কথাবার্তা শুনবা। সো স্যারদেরও টার্গেট থাকে যে কোর্সটা যতটা সম্ভব স্টুডেন্টরা কতটুকু গ্রোথ হইতেছে এটার থেকে জরুরি হইতেছে যে কোর্সে যেন সবাই সব টাস্কে পার্টিসিপেট করে এন্ড সবাই ভালো নাম্বার পায়। তাহলে স্টুডেন্টরাও খুশি, ভার্সিটিও খুশি, আমরাও খুশি। আহ, এরপরে গ্রোথ নিয়ে তো অত ঝামেলা কেউ করে না। সো এমনিতেই যাদের যাদের শেখার এমনি নিজেরাই শিখবে। সো আর মাথা ব্যথা নাই ওদের। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এই কারণে বেশিরভাগ স্টুডেন্টরাই ওইখানে আরামসে, তুমি দেখো মানে স্বাভাবিকভাবে চিন্তা করো একটা জিনিস, প্রোগ্রামিং পারে কয়জন আর সিএসি পড়ে কয়জন? তুমি রেশিওটা তো মোটামুটি কিছুটা হইলেও গেস করতে পারতেছো ভার্সিটিতে যে হুম। ক্লাসে যাও। সবাই হ্যাঁ। কিন্তু প্রোগ্রামিং মানে করতে চায় না। অনেকে তো জানেও না কি করবে, কিন্তু তাদেরকেও তো ভার্সিটিতে সার্ভাইভ করা লাগবে। সো তাদেরকে যদি তুমি এরকম টাস্ক দাও যে টাস্ক আসলে প্রোগ্রামিং মানে এনাফ পরিমাণ টাইম দেওয়া লাগে প্রোগ্রামিং, এরকম টাস্ক যদি দাও সে করবে না। সো না করলে কি প্রবলেম হইতে পারে তুমি একটু ব্যবসায়িক সেন্সে চিন্তা করো। ওই স্টুডেন্টটা কিন্তু ভার্সিটি ছেড়ে দিবে, রাইট? হয়তোবা সে ক্রেডিট ট্রান্সফার হ্যাঁ। করবে যে এই জায়গায় হইতেছে না, হয়তোবা লেটস সে ভার্সিটি, লেটস সে ইউআই এর কথা বলি, জাস্ট এক্সাম্পল আমার র্যান্ডমলি মাথায় আসছে বলতেছি, যে ইউআই তে হয়তোবা এই কোর্সটা মানে এই ধরনের কেসে আমার সিজিপিএ ভালো আসে, ওইখানে স্যাররা ভালো মার্কিং করে, হ্যান ত্যান, আমি তাহলে ক্রেডিট ট্রান্সফার করে ওইখানে চলে যাই, কারণ সিজিপিএ এত 3 বা 3.25 না পাইলে আমি হায়ার স্টাডিজ এর জন্য যাইতে পারবো না। অনেকেরই কিন্তু মাথায় এই ধরনের টার্গেট থাকে। সো সে তখন ভার্সিটিটা ছেড়ে দেয়, আলটিমেট লস টাকার। সো দেখা যায় ভার্সিটির একটা বিশাল পরিমাণ ফিনান্সিয়াল প্রবলেম, মানে একটা ঝামেলার মধ্যে পড়ে যে স্টুডেন্ট সব চলে যেতেছে। সো এটা করা যাবে না তার মানে। তো ওইখানে তোমার গ্রোথ নিয়ে তারা মানে শুনতে অন্যরকম মনে হইলো, এটা রিয়েলিটি আর কি ভাই। কারণ অনেকে এখানে অনেক সিনিয়র অনেকে আছে হয়তো বা তারাও শুনতেছে। সো তারাও একমত হবে এখানে যে তাদের টার্গেটটা তোমার গ্রোথ নিয়ে না। টু বি অনেস্ট, হ্যাঁ, তুমি এটা ভার্সিটির লাস্ট ইয়ারে এসে হয়তো বা থার্ড ইয়ারে এসে তুমি বুঝবা যে তুমি যেন একটা কমফোর্টেবল জোনের মধ্যে থাকো, মানে তোমার জন্য খারাপ না লাগে কখনো এখানে ক্লাস করে। এন্ড এটা অনেক সময় কিছু কিছু জায়গায় অনেক পাবলিক ইউনিভার্সিটিতেও এরকম হয়, বাট সব জায়গায় না। যে জায়গায় টিচারদের ওরকম জবাবদিহিতার ঝামেলা নাই, তারা নিজেদের মতো ইচ্ছা মতো কোর্স ডিজাইন করে। আমারও এখন মনে আছে যে এখনো আর কি আমাদের ভার্সিটিতে থাকতে একটা কোর্স ছিল, আমি আমার পুরো স্টুডেন্ট লাইফে একটা সাবজেক্টে ফেল করছিলাম জীবনে, সেটা হচ্ছে ওই ভার্সিটির ওই ম্যাথ ফর কম্পিউটার সায়েন্স ওই কোর্সে। সো ওই একটা কোর্সে আমাদের, আমার মনে আছে এখনো, আমাদের 60 জনের ক্লাসরুম ছিল ওইখানে, সেকশনটা আর কি, ওই টোটাল এক সেকশনে 60 জন। সিএসসি তে এক ব্যাচে 60 জনই থাকে ঢাকা ইউনিভার্সিটিতে। তো সেইখানে প্রায় 30+ স্টুডেন্ট ফেল করে ওই একটা পুরা, মানে মানে একটা পরীক্ষা না কিন্তু ফুল কোর্স, 30+ স্টুডেন্ট ফেল করছিল ওইবার। তো প্রাইভেটের মতো কোথাও, মানে অন্য কোথাও যদি হইতো যে 50%+ স্টুডেন্ট ফেল করবে, মানে এটা পসিবলই না। বা দেখা যাবে যে ওই স্যারের এগেনস্টে কিয়ামত হয়ে যাবে তখন। তো যাই হোক, এটা হচ্ছে মেইন পার্ট। তুমি ভার্সিটির কোর্স গুলা তুমি কেন
মানে তোমার ভাল লাগতেছে এন্ড তুমি আগ্রহ পাইতেছো কমফোর্টেবলি, নেগেটিভ কিছু না। আগ্রহ অনেক সময় আমাদের কঠিন জিনিসও আসে যদি আমরা ওইভাবে ম্যানেজ করতে পারি, বাট এটা আগ্রহ আসাটা নেগেটিভ না, বাট স্পেশালি এইখানে কেন আসতেছে সেই কমফোর্ট জোনটা আমি তোমারে বুঝাইলাম। এবার আমাদের পার্টটা, আমাদের এখানে তোমার হচ্ছে এই ধরনের কোনো আমাদের ওই স্টুডেন্ট থাকলো কি থাকলো না, বা ও কি ওর কমফোর্ট কতটুকু হইতেছে তার থেকেও আমাদের মাথা ব্যথা বেশি হচ্ছে ওর গ্রোথ হইতেছে কিনা। কারণ আমাদের হাতে এক, টাইম কম, মানে ওই আচ্ছা টাইমের দিক থেকে এই এই প্যারামিটারটা বাদ দেওয়া যায়, কারণ ভার্সিটি তো 3-4 মাসই হয়, 3 মাসের মতোই হয় সেমিস্টার টেকনিক্যালি, আর বাকি 1 মাস তো পরীক্ষাই থাকে। সো এটা বাদ, আমাদের মাথায় মেইনলি থাকে হচ্ছে যে স্টুডেন্ট এখানে আসতেছে, সো অবশ্যই তার প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ আছে, মানে ও প্রোগ্রামিং এর পিছনে এনাফ পরিমাণ টাইম ইনভেস্ট করতে চায়। এটা গিভেন যদি কেউ এই কোর্সে আসে, বাট ভার্সিটিতে কিন্তু এটা গিভেন না। কম্পিউটার সায়েন্স যারা পড়তে আসতেছে তাদের সবারই যে প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ আছে এটা গিভেন না, বাট আমাদের এই কোর্সের ক্ষেত্রে সেটা গিভেন। তো যেহেতু এটা গিভেন, তো এইখানে ওরকম টাস্কই দেওয়া হয় যেটা তোমার প্রত্যেকবারই পুশ করবে। মানে তুমি ওই একটা টাস্ক যদি কমপ্লিট করতে যাও, তুমি দেখবা যে তোমার কমফোর্ট জোন থেকে প্রতিবারই তোমার বের হওয়া লাগতেছে। এন্ড এইটাই একমাত্র ওয়ে তুমি যদি আসলেই প্রোগ্রামিংটা ভালো মতো শিখতে চাও, মানে কমফোর্ট জোনের থেকে থেকে স্ট্রাকচার্ড ওয়েতে শেখা, এটা প্রোগ্রামিং শেখা যায় এইভাবে। বাট প্রবলেম হইতেছে তুমি খুবই কনস্ট্রেন্ট থাকবা, মানে তুমি একটা গোলকের মধ্যেই থাকবা। অনেক এক্সাম্পল দেখেও তুমি গোলকের বাইরে যেতে পারবো না তখন, যতক্ষণ না তুমি পর্যন্ত হ্যান্ড ডার্টি করতেছো। সো হ্যান্ড ডার্টি করতে গেলে ওই তোমার আহ, দেখা যাবে যে কমফোর্ট জোন থেকে বাইরে এসে অনেক পরিমাণ প্র্যাকটিস করতে হইতেছে। তুমি রাতের পর রাত চুল ছিঁড়তেছো বা মাথা খারাপ হয়ে যেতেছে তোমার। এটা প্রোগ্রামিং এর ফার্স্ট মানে স্টেপে খুবই কমন। এন্ড আমি একবার প্রবাবলি একটা এন্ট্রি ব্যারিয়ার একটা গ্রাফ আঁকছিলাম, যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এন্ট্রি ব্যারিয়ারটা মেবি ওয়ার্ল্ডে যে কোনো সাবজেক্টের তুলনায় আসলে সবচেয়ে বেশি। আর কারণ হচ্ছে আমাদের ভাবা লাগে যে একটা কম্পিউটার কিভাবে ভাবে, ওইভাবে মানে ওইভাবে আমাদের চিন্তা ভাবনা অ্যালাইন করে তারপরে শিখা লাগে। সো আমরা আমাদের মতো শিখি না, আমাদের সামনে আর একটা অ্যাডাপ্টর থাকে যে এটা কম্পিউটার কেমনে শিখবে সেইভাবে চিন্তা ভাবনাটাকে কনভার্ট করে তারপরে ব্রেনে ফিট করা। অন্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা না, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের থিঙ্কিং ওয়ে পুরাটা পাল্টায় দিয়ে তারপর আমাদের কোনো কিছু শিখতে হয়। ব্যাপারটা সবসময় এরকম হয় না অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, বেশিরভাগ কেসে যেগুলাতে এইভাবে চিন্তা ভাবনা করতে হয় কঠিন। সো এই কারণে তুমি একটা বাধা ফেস করো, বা অনেক সময় মনে হয় যে 15 মিনিট 20 মিনিট টাইম পাইতেছে, ওই সময় কি ক্লাসের এই জিনিসটা দেখবো? আচ্ছা বেশিরভাগ জিনিসই তো পারি না, তাহলে দেখি বা কি লাভ। বাট ওই জায়গায় হচ্ছে আমরা আমাদের ডিসিশন গুলো নেই যে আমরা সামহাও টাইমটা ম্যানেজ করে কি আমরা আদৌ 10 মিনিট টাইমে যদি দেই নতুন কিছু শেখায়, এই 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করতে 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 1-2 মাস গেলে ওই সময় দেখা যাবে যে আমাদের এই 15 মিনিটের মধ্যে আমরা টাস্কটা তখন কমপ্লিট করতে পারি। মানে আমি বলি যে অ্যাটলিস্ট প্রোগ্রামিং এ ভালো হইতে গেলে 2 থেকে 3 বছর তাকে খুবই কন্টিনিউয়াসলি তাকে টাইম দেওয়া লাগে, অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর। মানে অ্যাটলিস্ট আমি এটা আমার ক্ষেত্রে বলবো আর কি, আমার ক্ষেত্রে এর থেকে বেশিও লাগছে, বাট অনেকের আরো কম লাগছে। আমি অন এভারেজ যদি বলি 2 থেকে 3 বছরের মতো টাইম। মানে এরকম তুমি হতাশ থাকবা, এরকম সময় তোমার 2-3 বছর যাবে, তারপর তুমি আস্তে আস্তে এটার ফল ভোগ করা শুরু করবা। সো এটা এটা হচ্ছে তোমার মানে আসল পার্থক্যটা ক্রিয়েট হয়। এই কারণে অনেক 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 দেখবা ছেলে পেলে সিএসসি পরে কোডিং কোডিং করতে চায় না, কারণ ওই ফিলিংসটা নিয়ে অনেকে বা ওই হতাশার মধ্যে থেকে অনেক লম্বা সময় পার করা লাগবে প্রথম। এইটা অনেকে আসলে একসেপ্ট করতে চায় না। তো যারা একসেপ্ট করতে পারে তারা দেখা যায় যে ওই 2-3 বছর পরে যে ব্যারিয়ারটা থাকে ওটা যখন ইজিলি ক্রস হয়, তারপরে সে ওই সুফলটা ভোগ করতে থাকে আর কি। সো ওইটা আর কি আপ টু এভরিওয়ান যে কে এটা কিভাবে নেয় এন্ড কিভাবে প্ল্যানিং করে আগায় আর কি। ওকে, আমরা মোটামুটি অনেকজন স্টুডেন্ট এখন অলরেডি পেয়ে গেছি, আজকে ক্লাসে প্রায় 18 জনের মতো আসছে। ওকে, আমরা তাহলে শুরু করি, হ্যাঁ। ঠিক আছে। আমরা আজকের টপিক হচ্ছে নাম্বার থিওরি। এমনিতে নাম্বার থিওরি নিয়ে আহ, মোটামুটি বেসিক পড়াশোনা বা কখনো শুনছেন বা কাজকর্ম করা হয়েছে এরকম কেউ আছেন? এটা ম্যাথমেটিক্স এর একটা ব্রাঞ্চ, মানে হচ্ছে সংখ্যা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করা হয়। এনিওয়ান? হবে। আচ্ছা, জি ভাই, ম্যাথে ম্যাথে করছি। ওকে ফাইন।
আমাদের প্রথম যে জিনিসটা আমরা এই ম্যাথমেটিক্সের এই ব্রাঞ্চ থেকে আমরা সংখ্যার যেই প্রপার্টি নিয়ে কথাবার্তা বলবো, সেই এক ধরনের নাম্বার হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। কার কার মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা আছে? আপনারা জানেন মৌলিক সংখ্যা কি জিনিস? এনিওয়ান? জি ভাই, জানি জানি। আচ্ছা, জানি ভাই। ওই সংখ্যা ছাড়া এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। রাইট। সো বেসিক্যালি আমরা আমাদের সব ন্যাচারাল নাম্বার গুলাকে যদি, মানে ইন্টিজার নাম্বার গুলাকে যদি একে 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 হচ্ছে লেখা শুরু করি, জিরো বাদে আর কি, পজিটিভ যারা যারা আছে, সো এক থেকে যদি শুরু করি, আমরা সবগুলো নাম্বারকে দুইটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে প্রাইম নাম্বার, একটা হচ্ছে কম্পোজিট নাম্বার। আমি কম্পোজিটের বাংলা কি জানি না, যৌগিক সংখ্যা তো হওয়ার কথা না। মৌলিক সংখ্যা একটা, আর একটা হচ্ছে মৌলিকের উল্টা। তো আহ, আমরা মৌলিক সংখ্যার ডেফিনেশনটা এইভাবে দেই যে যে সংখ্যাগুলোকে আহ, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। অথবা এটাকে এইভাবে বলা হয় যে যেই সংখ্যাকে আরো একের অধিক মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, তারা হচ্ছে কম্পোজিট নাম্বার, বা এটার বাংলা যা হয়। সো ওই ডেফিনেশন অনুযায়ী আমরা দুইকে একটা মৌলিক সংখ্যা বলতে পারি, আমরা তিনকে মৌলিক সংখ্যা বলতে পারি, পাঁচকে মৌলিক সংখ্যা বলতে পারি, সাতকে মৌলিক সংখ্যা বলতে পারি। তো এদের কোনো সংখ্যাকেই এক এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আপনি ভাগ করতে পারবেন না। এখানে ব্যতিক্রম হচ্ছে যে আপনার মানে মৌলিক সংখ্যার ডেফিনেশনটা যদি চিন্তা করেন আর কি, অনেক সময় মনে হইতে পারে যে ওয়ানও একটা প্রাইম নাম্বার মেবি, বাট ওয়ান আসলে প্রাইম নাম্বার না। আপনি এককে একের অধিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবেন। লেটস সে ওয়ান ইকুয়ালস টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, এইভাবে আপনি প্রকাশ করতে পারবেন। সো এটা কিন্তু মৌলিক সংখ্যার প্রপার্টিটা ব্রেক করে। সো আপনার এক আসলে মৌলিক সংখ্যা না, এক একটা কম্পোজিট নাম্বার। আর বাদ বাকি যত সংখ্যা আছে আপনার 4, 6, 8 ব্লা ব্লা ব্লা, এগুলো সব হচ্ছে আপনার কম্পোজিট নাম্বার। তো মৌলিক সংখ্যা দিয়ে কি কি করা যায়, বা মৌলিক সংখ্যা আমার কেন জানা লাগবে, সেই সংক্রান্ত আলাপ আলোচনা আসলে একটু মানে একটু খুবই ডিটেল লেভেলে যাওয়া লাগে, সেটা আস্তে 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 আমরা যাব। আপনি ধরেন একটা এক্সাম্পল হইতে পারে যে অ্যাপ্লিকেশনে আপনি ক্রিপ্টোগ্রাফি নিয়ে পড়ালেখা করতে চান, আপনি সিকিউরিটি নিয়ে পড়ালেখা করতে চান, সেখানে আপনাকে বেশিরভাগ সময় এই মৌলিক সংখ্যা নিয়ে ডিল করা লাগবে। যে আপনি কথার কথা কোন একটা নাম্বার দিয়ে, আচ্ছা এখানে তো মানে মডুলো অপারেশন সম্পর্কে মোটামুটি সবার ধারণা আছে, রাইট? যে ভাগশেষ আমরা যে বের করি, কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষটা জি। যেটা আসে, ওই ভাগশেষ নিয়ে যে আমরা হ্যাঁ ভাই। কাজকর্ম করি। সো এই ভাগশেষের যেই মানে প্রপার্টিটা, এইটা ইউজ করা হয় ক্রিপ্টোগ্রাফিতে অনেক, মানে মানে ডিটেইলে ইউজ করে আর কি, বিভিন্ন জায়গায় এটা ইউজ করা হয়। তো এই ভাগশেষের যে প্রপার্টিটা, এইখানে দেখা যায় যে আপনি যখন একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবেন, তখন কাভারেজটা অনেক বেশি থাকে। কাভারেজ বলতে আহ ভাগশেষগুলোর যে পসিবল আপনার রেজাল্ট হইতে পারে, লেটস আপনি এন দিয়ে ভাগ করবেন কোন একটা নাম্বারকে, হ্যাঁ, এন দিয়ে ভাগ করবেন, সো তখন আপনার ভাগশেষটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে? 0 থেকে n-1 এর মধ্যে যে কোনো নাম্বার আপনি পাবেন। কিন্তু আপনি যখন একটা র্যান্ডম নাম্বার, র্যান্ডম সেট অফ নাম্বারস এর মধ্যে আপনি এন দিয়ে মড করতে থাকবেন, যে ভাগশেষগুলা পাবেন, সেই ভাগশেষগুলাকে যদি আপনি একটা সেটে পুশ করেন, দেখা যাক, ধরেন আমি আপনাকে এইভাবে বুঝাই, ধরেন 1, 2, 3, 4, 5, 6, 7, এই সবগুলো নাম্বারকে আপনি 2 দিয়ে ভাগ করে তার ভাগশেষটা হচ্ছে আপনি স্টোর করতে চান কোথাও, ধরেন, এন্ড ভাগশেষটাই হচ্ছে আপনার ওই সংখ্যাটার একটা হ্যাশ ভ্যালু আমি চিন্তা করতে পারি, মানে একটা এনক্রিপ্টেড হচ্ছে ভ্যালু। যদি চিন্তা করি যে এককে আপনি 2 দিয়ে, আপনি 4কে 2 দিয়ে ভাগ করলেন, ভাগশেষ কত আসে? শূন্য। সো 4কে আপনি শূন্য দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন, যে 4 মানেই হচ্ছে শূন্য, ছোট্ট একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করলেন। তখন ঝামেলাটা কি হইতে পারে? 2, 4, 6 তাদের সবার হ্যাশ ভ্যালু সেম হবে না? মানে তাদের সবাইকে 2 দিয়ে যদি ভাগ করেন, ভাগশেষ শূন্য আসবে না? সো যদি এটা এটা হয়, প্রবলেমটা হইতেছে যে তখন আপনি, আচ্ছা হ্যাশ কেন দরকার হইতেছে সেটা একটু আগে বলি। আমি একটা অ্যাপ্লিকেশন বলতেছি প্রাইমের। সো আপনার কাছে বিশাল নাম্বার আছে একটা, ধরেন প্রায় 7-8 ডিজিটের একটা নাম্বার আছে। তো এত বড় নাম্বার আপনি আসলে কোথাও সেভ করে আপনি রাখতে পারবেন না, কোন একটা হয়তোবা
আপনার মেমোরি রিলেটেড কোন ইস্যু থাকতে পারে, বা এত বড় নাম্বার আপনি কোন একটা কারণে পার্স করতে পারতেছেন না। সো আপনি কি করলেন, ওই সংখ্যাটাকে কোন একটা প্রপার্টির উপর বেস করে আপনি সংখ্যাটাকে ছোট করে নিয়ে আসলেন। আপনি হয়তোবা দেখলেন এত বড় একটা সংখ্যা, যে 1 2 5 6 3 এরকম একটা নাম্বার আপনার কাছে আসছে। আপনি চান এটাকে আপনি ডিফারেন্ট কোনো ছোট্ট একটা নাম্বারে কনভার্ট করে, মানে ম্যাপিং করে আপনি ওই নাম্বারটাই সব জায়গায় ইউজ করবেন। সো আমি অ্যাজিউম করলাম যে আম, আপনি সংখ্যাটাকে সংখ্যার এই সংখ্যাটার যে প্রত্যেকটা ডিজিটের যোগফল সেগুলাকে, খুবই বাজে হ্যাশ ফাংশন বাট স্টিল জাস্ট বোঝার জন্য আর কি, প্রত্যেকটা আচ্ছা ফাইন, মড দিয়ে কাজ চালাই দিই। তো আপনি এই সংখ্যাটাকে 10 দিয়ে মড করলেন, 10 দিয়ে ভাগ করলেন, ভাগশেষ কত আসলো কে বলতে পারবেন? 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে এটা? 3 3 আসবে, রাইট? সো আপনি কি করলেন, আপনি 12,563 এই সংখ্যাটার বদলে আপনি 3 ব্যবহার করলেন, যে যদি কখনো 3 আসে, আমি হচ্ছে ধরে নিব যে সংখ্যাটা হচ্ছে 12,563। কোথাও আপনি একটা ম্যাপিং রাখলেন, এখন বললেন ভাই আহ, মানে হাজার হাজার কোটি কোটি সংখ্যা তো আছে যাদেরকে মড করলে 3 আসে, রাইট? সো মড যদি মানে ভাগশেষ করার পর যদি 3ই আমি পাই, তার মানে যে এটা 12,563, এটার গ্যারান্টি কি? এক ধরনের ডেটা সেটে এটা গ্যারান্টি দেওয়া যায়, কিরকম? ধরেন আপনার ডেটা সেটে 5টা নাম্বার আসবে, ওকে? একটা হচ্ছে 12,563, একটা ধরেন শুধুমাত্র 12, একটা ধরেন আপনার 117, একটা ধরেন আপনার হচ্ছে 4, আর আরেকটা ধরেন আপনার হচ্ছে 99। এই 5টা নাম্বার আপনার ডেটা সেটে আছে, আর কিছু নাই, এগুলাই ঘুরে ফিরে আসবে। এবার আপনি চিন্তা করেন, এই 5টা নাম্বারের মধ্যে শুধুমাত্র একটা নাম্বারই কি আছে না যাকে 10 দিয়ে মড করলে ভাগশেষ 3 আসে, হ্যাঁ। রাইট? সো আমি হুম। যদি এটা বলি যে আমার সিস্টেমে যে নাম্বারগুলো আসবে সেই নাম্বারগুলো কি কি আসতে পারে আমি জানি, এন্ড আমি ওটার উপর বেস করে আমি একটা মড ভ্যালু পিক করছি। আমি মড করে যে নাম্বারটা পাইতেছি, ওই নাম্বারটাকেই আমি তার একটা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করব। এখন কেন? কারণ আইডেন্টিফায়ারটা ছোট। দেখেন প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, ভাগশেষ আসবে আমার একটাতে 3, একটাতে 2, একটাতে 7, একটাতে 4, একটাতে 9। অবভিয়াসলি ওই বড় সংখ্যাগুলোর থেকে এই নাম্বারগুলো কিন্তু ছোট, এই যে 32749, এই নাম্বারগুলো তুলনামূলকভাবে ছোট, আমি ইজিলি ইউজ করতে পারবো, আমার মেমোরিও কম লাগবে, আমার ম্যাপিংটাও হইলো, এন্ড কোথাও কোনো রিপিটেশন নাই। দ্যাট মিনস আমার এই মড করে নাম্বারগুলোকে ছোট করে নিয়ে আসাটা মোটামুটি সফল। আমি অল্প একটু জায়গাতে কাজটা করতে পারবো, বড় বড় নাম্বার আমাকে পার্স করতে হবে না। প্রবলেম হইতেছে যখন থেকে আমরা আসলে আরেকটু আহ, মানে জেনেরিক ডেটা সেটের দিকে যাব, বা একটু রিয়েল লাইফের দিকে আসতে থাকবো। আমাকে তো এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমার এই 5টা নাম্বারে থাকবে ডেটা সেট, রাইট? আর অনেক অনেক ভ্যারাইটি নাম্বার আসতে পারে, এখানে অনেক ধরনের কলিশন হইতে পারে। কলিশন মানে হচ্ছে যাদেরকে আপনি হ্যাশে কনভার্ট করার পর, এই যে 12,563-কে যে 3-এ কনভার্ট করলেন, 3 হচ্ছে এই 12,563-র একটা হ্যাশ ভ্যালু, মানে আপনি এটাকে একটা ডিফারেন্ট কোনো নাম্বারে কনভার্ট করে ফেলছেন, তো এটাকে হ্যাশ ভ্যালু বলা হয়। তো ধরেন আপনি আরো ভ্যারাইটি নাম্বার আসতেছে, আপনি মড করতেছেন। তো আপনি যদি র্যান্ডম নাম্বার গুলোকে মড করতে থাকেন, চান্স তো অনেক হাই যে আপনি আরো একটা ডিফারেন্ট কোন একটা পেয়ার পাবেন, নাম্বার পাবেন, যার জন্য আপনি মড ভ্যালু 3 পাবেন, রাইট? লেটস সে আপনি যদি আপনাকে কেউ বলতো 13, 13 দিয়ে আপনাকে হচ্ছে এই সেম হ্যাশ ফাংশনে পাস করতে বলতো, তার ক্ষেত্রেও কি আপনার মড ভ্যালু সেম আসতো না? হ্যাঁ। দ্যাট মিনস আমার এখানে একটা কলিশন হইতেছে, যে ওকে আমার সেম হ্যাশ ভ্যালু যদি আসে আমার কলিশন হবে। তো কলিশন আসলে আ- আপনি যখন হ্যাশে কনভার্ট করবেন মড করার পর, তো এই কলিশনটা এরকম কখনোই গ্যারান্টি দেওয়া যায় না যে এটা 100% কলিশন ফ্রি থাকবে, এটা আসলে খুবই ডিফিকাল্ট রিয়েল লাইফ ডেটা সেটের ক্ষেত্রে। তো তখন যেটা করা হয় যে এই কলিশনটাকে মাথায় রেখেই এইভাবে একটা নাম্বার পিক করা হয়, মড ভ্যালুটা, যেন এই কলিশনের পরিমাণ সর্বনিম্ন হয়, মানে কলিশন হবে এটা গ্যারান্টিড, বাট যেন কম হয় তুলনামূলকভাবে, মানে ইরোর পার্সেন্টেজটা যেন আমি একটু কমাইতে পারি। তো এরকম সিনারিওতে দেখা যায় সবচেয়ে বেশি হেল্প করে যখন আপনি একটা লার্জ কোন একটা প্রাইম নাম্বার পিক করবেন অ্যাজ মড ভ্যালু। তো এটা একটা অ্যাপ্লিকেশন, এটার পিছনে প্রমাণ জানতে গেলে অনেক কিছু জানতে হয়, যেমন অয়লার ফাই সম্পর্কে জানা থাকার আগে, তারপরে আপনার সেফ প্রাইম কি জিনিস এগুলো সম্পর্কে জানতে হয়, আপনার প্রাইম ফ্যাক্টরাইজেশন সম্পর্কে জানতে হয়, যে এই কনসেপ্ট গুলোকে কাজে লাগায় তখন একটা প্রমাণের কাছাকাছি যাওয়া যায় যে কেন আমার এত ভালো কাভারেজ আসতেছে। সো কাভারেজ ইন এ সেন্স, আপনি যখন একটা সেট অফ নাম্বারের মধ্যে আপনি
সবাইকে আপনি মড করলেন, আপনি যে ভাগশেষ গুলা আসার কথা সেগুলো আসলো, ইউনিক কয়টা ভাগশেষ আসছে সেটা আপনি কাউন্ট করতে চান। সো এটার কাউন্টটাই হচ্ছে কাভারেজ। সো কাউন্ট যত বেশি হবে কাভারেজ তত বেশি। কথার কথা, সবচেয়ে বাজে হ্যাশ ফাংশন কি হইতে পারে? সবচেয়ে বাজে মড ভ্যালু আপনি কোনটা পিক করতে পারেন যার জন্য মানে আপনার কলিশন সর্বোচ্চ পরিমাণে হবে? দেখি কেউ একটা নাম্বার বলতে পারেন কিনা। এরকম একটা নাম্বার পিক করতে পারবেন যার জন্য সবচেয়ে বেশি আপনার কলিশন হবে, কাভারেজ মিনিমাম? 1 এর জন্য তো মানে সবই হবে। এক্স্যাক্টলি। সো আমি যদি মড ভ্যালু হিসেবে 1 পিক করি, আমার ভাগশেষ নাম্বার যাই থাক, ভাগশেষ সব সময় 0 আসবে, রাইট? সো সব নাম্বারের হচ্ছে হ্যাশ ভ্যালু 0, কলিশন ম্যাক্সিমাম, কাভারেজ মিনিমাম। সো আপনি যখন 2 পিক করবেন, কাভারেজ আগের থেকে 50% বেটার হবে। 3 পিক করবেন, আরেকটু বেটার হবে। সো তার মানে এই না যে বড় নাম্বার হইলেই বেটার। র্যান্ডম নাম্বারের ক্ষেত্রে বড় নাম্বারটা যদি সেফ একটা প্রাইম হয়, তখন সবচেয়ে ভালো কাভারেজ পাওয়া যায়। এই কারণে অনেক সময় দেখবেন যারা মোটামুটি প্রবলেম সলভিং কিছুটা হইলেও করছেন বা কিছু কন্টেস্ট করার এমনিতে আপনার অভিজ্ঞতা আছে, যে একটা নাম্বার অনেক সময় হয়তো বা অনেকে দেখেন প্রবলেম স্টেটমেন্ট একটা বিশাল একটা প্রাইম নাম্বার দেওয়া হয়, বলে যে এই নাম্বারটা দিয়ে মড করে রেজাল্টটা প্রিন্ট করতে। নাম্বারটা হচ্ছে 10⁻9+7। কেউ খেয়াল করছেন? এই নাম্বারটা অনেক কমন আপনি যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং করবেন, বা এইভাবে লিখে আপনার 3 4 5 6 7 8 9 এইভাবে একটা নাম্বার লিখে, এই নাম্বারটা কি কেউ কখনো কোনো প্রবলেম স্টেটমেন্টে দেখছেন? এই নাম্বারটা আপনি আমাদের কোন একটা ক্লাসে লিখছিলেন। আচ্ছা। সো হ্যাঁ, এই নাম্বারটা হচ্ছে আস্তে আস্তে যখন প্রবলেম সলভিং আরো অনেকদিন করা হবে, দেখা যাবে যে অনেক প্রবলেম স্টেটমেন্টে এই নাম্বারটার একটা উপস্থিতি আপনারা দেখতে পাবেন। সো এটা কেন? এটা একটা প্রাইম নাম্বার, সবচেয়ে বড় কথা। এটা একটা ইন্ট রেঞ্জের মধ্যে বেশ বড় সড়ো একটা প্রাইম নাম্বার, এবং এই নাম্বারটা একটা সেফ প্রাইম। সেফ প্রাইম একটা, এটার ডেফিনেশন আপনারা হয়তো বা সার্চ করলে নেট থেকে দেখতে পারবেন। সো এক ধরনের মানে লেটস সে পিআই যদি একটা এসজি প্রাইম হয়, সো এসজি প্রাইম বলতে বোঝায় সোফি জার্মিন প্রাইম, এটা এক ধরনের প্রাইম প্রপার্টি আর কি। তখন 2p i+1 এটাকে একটা বেসিক্যালি সেফ প্রাইম ধরা হয়। সো এরকম আহ, হচ্ছে একটা সেফ প্রাইম হইতে পারে আপনার 7। এটা একটা সেফ প্রাইম কারণ এটাকে 2 × 3+1 আকারে লেখা যায়, যেখানে 3 একটা নিজেও একটা প্রাইম। সো 3 হচ্ছে একটা সোফি জার্মিন প্রাইম, আর এই 7 হচ্ছে একটা সেফ প্রাইম। সো এরকম কিছু ডেফিনেশন থাকে আর কি। যাই হোক, so আমি ডিটেলসে না যাই। তো এই 10⁻9+7 হচ্ছে একটা সেফ প্রাইম। আপনি আপনার মড ভ্যালু হিসেবে যদি সেফ প্রাইম পিক করেন, আপনার কাভারেজ সবচেয়ে বেশি হবে, আপনার কলিশনের রেট সবচেয়ে কম থাকবে আর কি। তো এটা একটা হচ্ছে আপনার প্রাইমের একটা অ্যাপ্লিকেশন। একদম রিয়েল লাইফে আমরা যখন প্রাইম নিয়ে কাজকর্ম করি, আর জাভাতে যারা মোটামুটি কোড করেন তাদের প্রবাবলি হ্যাশ কোড সম্পর্কে ধারণা আছে। জাভার অবজেক্ট গুলাতে প্রতিটা অবজেক্টকে কম্পেয়ার করার জন্য সেই অবজেক্ট গুলো যেই টাইপেরই হোক, তাদের একটা হ্যাশ কোড জেনারেট করা হয়। কেউ কি এটা কখনো দেখছেন জাভাতে হ্যাশ কোড জি অবজেক্টের? ভাই, দেখছি। হ্যাঁ, ওই হ্যাশ কোডের ইমপ্লিমেন্টেশনটা দেখেন। দেখা যাবে কি এক একটা, লেটস সে আপনি ইন্টিজার নিয়ে কাজ করতেছেন বা স্ট্রিং নিয়ে কাজ করতেছেন, তখন একটা হ্যাশ ভ্যালু জেনারেট করা হয় একটা স্ট্রিং এর এগেইনস্টে। সো হ্যাশ ভ্যালুটা বেশিরভাগ সময় পলিনোমিয়াল হ্যাশ জেনারেট করে। তো স্ট্রিং এর স্ট্রিংটাকে একটা 26 বেজ নাম্বার বা 256 বেজ নাম্বারে কনভার্ট করে, করার পর প্রত্যেকবার ওই সংখ্যাটাকে কোন একটা নাম্বার দিয়ে মড করে। আমি প্রবাবলি একবার হ্যাশ কোডের কোড দেখছিলাম, একটা ক্লাসের একটা অবজেক্টের ক্ষেত্রে দেখছিলাম যে মড ভ্যালু হিসেবে সেখানে 191 ইউজ করছে। এটা একটা প্রাইম নাম্বার, প্রবাবলি 189 বা 191 এর ঘন্টা, 3 ডিজিট একটা প্রাইম নাম্বার ইউজ করছে অ্যাজ এ মড ভ্যালু। সো ওইখানেও সেফ প্রাইম ইউজ করা হয়, বাট কোনো ব্যাখ্যা দেয়া নাই যে কেন তারা এই নাম্বারটা পিক করলো, কেন তারা হ্যাশ এভাবে জেনারেট করলো। সো ওইটা পুরোটাই একটা হচ্ছে ওই ক্রিপ্টোগ্রাফির কনসেপ্ট। সো এমনিতে একটু এগুলো নিয়ে স্টাডি করলে হয়তো অ্যাপ্লিকেশন গুলো ধরতে পারবো। সো ইনিশিয়ালি আমাদের কাজ হচ্ছে এখন আগে বুঝা যে একটা নাম্বার প্রাইম কি প্রাইম না। আমাদের যদি একদম সিম্পলি ডিটেক্ট করতে বলা হয় যে প্রাইমালিটি টেস্টিং যেটাকে বলে, আমরা সেটা করতে পারি কিনা, নাম্বার 1 স্টেপ। তো প্রাইমের ডেফিনেশন নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, রাইট? সবাই অ্যাটলিস্ট একটা নাম্বার যদি দেয়া হয় এন্ড এনাফ পরিমাণ টাইম আমাদেরকে দেওয়া হয়, আমরা অ্যাটলিস্ট বলতে পারবো যে প্রাইম কি প্রাইম না, ওই নাম্বারটা সামহাও কোনো একটা ক্যালকুলেশন করে, রাইট? হ্যাঁ। ওকে, ফাইন। এইটুক পর্যন্ত যদি আমরা ওকে থাকি, আহ তাইলে
আস্তে আস্তে শুরু করি। যে একটা সংখ্যা প্রাইম কি প্রাইম না আমরা কিভাবে আসলে বের করতে পারবো এটা, সো এটাকে বলা হয় প্রাইমালিটি টেস্টিং। আচ্ছা একটা জিনিস একটু বলি, একটা সংখ্যা প্রাইম কি প্রাইম না এটা ডিরেক্টলি কখনোই বের করা যায় না। অনেকে হয়তো ভাববেন যে এটা কি বলতেছি। আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে একটা নাম্বার কি কম্পোজিট কিনা ওইটা টেস্ট করি, বা একটা নাম্বার কি আমরা দ্রুত বলতে পারবো কিনা যে নাম্বারটা কম্পোজিট কিনা ওইটা আমরা চেক করি। যদি এটাকে কম্পোজিট বলা যায় তাহলে তো এটা নিঃসন্দেহে প্রাইম নাম্বার না। বাট এটা গিভেন রেঞ্জের মধ্যে যদি আমরা এই ডিসিশনে আসি যে এই নাম্বারটা কম্পোজিট না, যত রকম কম্পোজিটের চেক আছে সেগুলো করেও যদি আমরা দেখি না এটা কম্পোজিট নাম্বারের কোনো প্রপার্টি আসলে হোল্ড করতেছে না, তখন আমরা ফাইনাল ডিসিশন দেই যে এটা একটা প্রাইম নাম্বার। সো প্রাইমারিটি টেস্টিংটা অ্যাকচুয়ালি আপনি ফাইনাল আউটপুট পান প্রাইম কি প্রাইম না, বাট এটার আসল অ্যালগোরিদমটা হচ্ছে যে আপনি চেক করেন নাম্বারটা কি কম্পোজিট কিনা, যদি কম্পোজিট না হয় তখন প্রাইম। সো আপনি যখন একটা নাম্বারের আউটপুট হিসেবে প্রাইম পান, লেটস সে প্রাইম ইকুয়ালস টু ট্রু, দ্যাট মিন্স সে কম্পোজিটের সব চেক করে তারপরে ফাইনালি আপনাকে একটা বাই প্রোডাক্ট রিটার্ন করতেছে। এটা এই ইনফরমেশনটা অতটা ইম্পর্টেন্ট এখন মনে হবে না, এটা অনেক পরে যখন আপনি অনেক বড় প্রাইমারিটি টেস্টিং অ্যালগোরিদম গুলো দেখবেন। প্রাইমারিটি টেস্টিং এর অনেক ধরনের অ্যালগোরিদম আছে। কিছু আছে খুব মানে অলমোস্ট কনস্ট্যান্ট টাইমে কাজ করে কিন্তু প্রবাবিলিস্টিক। কিছু আছে আপনার লিনিয়ার টাইমে কাজ করে, হয়তো এই লিনিয়ার টাইমের অ্যালগোরিদমটা আপনারাই কিছুক্ষণ পরে বলবেন। এটা একটা স্লাইটলি ইমপ্রুভ ভার্সন হইতেছে যে তার থেকে অর্ধেক সময় নিয়ে কাজ করবে, তার থেকে আরো বেটার ইমপ্রুভমেন্ট হইতেছে, স্কয়ার রুট পর্যন্ত নিলেই কাজ করে, ব্লা ব্লা ব্লা, এরকম অনেক অনেক অ্যালগোরিদম আছে। সো প্রথমে আসি যে একটা সংখ্যা যদি দেয়া হয় আমরা কিভাবে বের করতে পারি যে ওই সংখ্যাটা কি প্রাইম না। ধরেন নাম্বারটা দেয়া হইলো আপনার 11, সো আমরা কেমনে চেক 11 না 12 13 14 15 15 দিলাম। সো এই নাম্বারটা প্রাইম কি প্রাইম না আমরা কিভাবে বের করব, মানে আমাদের প্রসেসটা কি হইতে পারে। ভাগ করতে করতে যাবো 2 3 4 5 6 এগুলো দিয়ে। রাইট, আমরা এক থেকে কেন শুরু করব না ভাগটা, কারণ এক একটা তো জানি। এক তো এটা এক তো মানে হ্যাঁ, এক দিয়ে ভাগ দিলে এক ভাগ দিয়ে তো যাবেই, যাবেই। এটা 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 অলওয়েজই ভাগ যাবে। সো এক দিয়ে আমাদের আর ভাগ দেওয়ার কোনো দরকার নাই, দরকার নাই আসলে ওয়ার্ডটা ঠিক না, মানে এক দিয়ে ভাগ দেয়া যাবে না, মানে এটা দিলে অলওয়েজই দেখা যাবে যে সবাইরই কম্পোজিট বলতেছে। সো আমাদের ভাগ করার যেই রেঞ্জটা হবে সেটা হচ্ছে 2 থেকে শুরু করে আমাদের কত পর্যন্ত যাওয়া লাগবে। লেটস একটা নাম্বার যদি n হয় আমরা কত পর্যন্ত, 10 - 1। রাইট, কারণ 1 and n এই দুইটা দিয়ে তো আপনি অলওয়েজই ভাগ করতে পারবেন যে কোনো সংখ্যাকে, রাইট, মানে এক এবং ওই সংখ্যাটা দিয়ে তো ভাগ করতেই পারবেন, এটা তো আপনি জানেন। সো এক আর এন কে আপনি আপনার রেঞ্জের মধ্যে ইনক্লুড করবেন না, আপনার কাজ হচ্ছে 2 থেকে n-1 এর মধ্যে কোনো একটা নাম্বার দিয়ে যদি এটাকে ভাগ করা যায় তাইলেই আমি নাম্বারটাকে প্রাইম নাম্বার বলতে পারি। সো এই স্ট্রেট ফরওয়ার্ড যে আমাদের প্রাইমারিটি টেস্টিং এর যে অ্যালগোটা সেটা আমরা একটা ফাংশন আকারে লিখে ফেলি। লেটস আমি ইন্ট না, আমি আসলে বড় বড় নাম্বার নিয়ে কাজ করতে পারি, সো লং লং দিলাম। আমি 2 থেকে নিয়ে আমি n-1 পর্যন্ত, দ্যাট মিনস লেস দেন n পর্যন্ত লুপ চালাবো। যদি দেখি কখনো যে n কে আসলে i দিয়ে ভাগ করা যায়, মানে মড করলে হচ্ছে আমার ভাগশেষটা 0 আসে, তার মানে এটা আসলে একটা প্রাইম নাম্বার না, এটা কম্পোজিট নাম্বার। আর যদি এই লুপ চালায় আমি এরকম কোনো সুইটেবল i বের করতে না পারি, তার মানে এটা একটা প্রাইম নাম্বার। আচ্ছা, সো আমি দেখি যে এক থেকে মোটামুটি, আচ্ছা এখানে 1 কে প্রাইম বলতে পারে, আচ্ছা বলুক আগে, আমি 1 থেকে 100 পর্যন্ত দেখি যে যাদের ক্ষেত্রে আমার প্রাইম আসবে সেই নাম্বারগুলো আমি প্রিন্ট করব। সো যদি i প্রাইম নাম্বার হয় তাইলে আমি i প্রিন্ট দিব, এটাই আমার কাজ, আর কিছু না। ওকে, আচ্ছা একজন মেবি চ্যাটে কিছু লিখছেন, সিভ অফ ইরাটোস্থেনিস অ্যাপ্লাই করে কত রেঞ্জ পর্যন্ত বাহির করা যাবে। সেটা আমি একটু পরে আসি। সিভ আসলে প্রাইমারিটি টেস্টিং কোনো অ্যালগোরিদম না, সিভ হচ্ছে প্রাইম জেনারেশন, প্রাইম জেনারেট করা আর একটা নাম্বার কি প্রাইম না সেটা চেক করা সম্পূর্ণ দুইটা ডিফারেন্ট জিনিস। সো আমরা সেটাতে একটু পরে আসতেছি, হ্যাঁ, প্রাইমারিটি টেস্টিংটা শেষ করেই আমি সিভে আসবো। আচ্ছা, সেই কোডটা আমি রান করি, আমি জানি এখানে ঝামেলা আছে বাট স্টিল আমি রান করবো এটা, দেখাই। ও আচ্ছা, এন মেবি বড় হবে এখানে। আচ্ছা, তো 1
থেকে নিয়ে 100 পর্যন্ত ও প্রাইম নাম্বার গুলোকে প্রিন্ট করছে, বাট সে এককেও প্রাইম হিসেবে প্রিন্ট করছে, কারণ এটা একটা স্পেশাল কেস। সো আমরা সেটা ফার্স্টে হ্যান্ডেল করে দিই এখানে, যে এন এর ভ্যালু যদি 2 থেকে ছোট হয়, কেউ যদি কোনো নেগেটিভ নাম্বার দেয়, কেউ যদি 0 দেয়, কেউ যদি 1 দেয়, এগুলা কেউই প্রাইম না। প্রাইমের শুরুই হয় 2 থেকে। সো 2 এর আগে যদি কোনো নাম্বার আসে সেটা প্রাইম হবে না, সো রিটার্ন ফলস। তো এই চেকটা অনেক দিক থেকে লাভ। একের টেস্ট কেস n equals to 1 যদি হয় সেটা তো সে হ্যান্ডেল করেই, 0 হ্যান্ডেল করে, নেগেটিভ নাম্বার যদি দেওয়া হয় সেটাও হ্যান্ডেল করে। সো একসাথে অনেকগুলো হ্যান্ডেল করে ফেলতেছে। ওকে, তো 1 থেকে মোটামুটি 100 পর্যন্ত যে প্রাইম নাম্বার গুলো আছে সবগুলো নাম্বার সে এখানে প্রিন্ট করছে। কেউ কি বলতে পারবো ইজ প্রাইম এই ফাংশনটার রান টাইম কমপ্লেক্সিটি কত এটার? এটা তো ভাই এন, মানে ও অফ এন। এক্স্যাক্টলি। সো এটা রান টাইম হচ্ছে ও অফ এন। আপনার সিম্পলি আপনি একটা ও এন লুপ চালাইতেছেন, সো এটা রান টাইম সিম্পলি ও অফ এন। তো এটা টের পাওয়া যায় কখন? আপনি যখন লার্জ এনাফ একটা প্রাইম নাম্বার দিবেন। আমরা একটা লার্জ এনাফ প্রাইম নাম্বার অলরেডি জানি, 10⁻9 + 7, 1 2 3 4 5 6 7 8 9, এটা দিলাম, দিয়ে আমরা রান করলাম। দেখা যাবে কিছুটা সময় লাগবে আউটপুট আসতে, মানে ধুপধাপ আউটপুট আসবে না, প্রায় 3 সেকেন্ডের মতো টাইম লাগলো। সবাই কি খেয়াল করছি? হ্যাঁ ভাইয়া। এখন একটা নাম্বার প্রাইম কি প্রাইম না সেই জিনিসটা চেক করতে নাম্বারটা মাত্র 100 কোটির মতো, মানে তার রেঞ্জ আর কি 100 কোটি। 10⁹ তো 10⁷ হচ্ছে 1 কোটি, তাহলে 10⁹ হবে 100 কোটি। ছোট্ট একটা নাম্বার কম্পিউটারের জন্য, 32 বিট একটা নাম্বার। ওই সংখ্যাটা প্রাইম কি প্রাইম না তার বের করতে আমার একটা নাম্বারের ক্ষেত্রে আমার টাইম লাগছে 3 সেকেন্ড। দ্যাট মিনস আমি যদি এই অ্যালগোরিদম ব্যবহার করি আমি বেশিরভাগ ক্ষেত্রেই ধরা খাবো আসলে। তো স্বাভাবিক আমরা এখানে কোনো রকম ইমপ্রুভমেন্ট যেহেতু ইউজ করি নাই, কিছু করি নাই, জাস্ট প্লেন একটা লিনিয়ার লুপ লিখছি, তো এখানে পারফরমেন্স এরকম হওয়াটাই স্বাভাবিক। অনেকে আবার একটা কাজ করে, বড় বড় নাম্বার দিয়ে ভাবে যেহেতু ও এন, দেখি এই নাম্বারটা 10⁹ + 8 এই ধরনের বড় একটা নাম্বার দিয়ে দেখি কিরকম টাইম নেয়। এটা তো একটা ইটারেশনেই ধরা খাবে, কারণ ফার্স্ট ইটারেশনেই দেখবে এটা 2 দিয়ে ভাগ যায়, তো সেখান থেকে রিটার্ন ফলস খাবে। সো ইনস্ট্যান্ট আউটপুট আসবে। অনেকে ভাবে আরেক খাইছে, 10⁹ লেভেলের একটা নাম্বার এত তাড়াতাড়ি আউটপুট আসে, তার মানে আমার অ্যালগোরিদম তো খুবই ভালো। কিন্তু এক স্টেপ পিছনে গেলেই দেখবে যে অ্যাকচুয়াল ওএন যেটা সেটা সে ফেস করবে। তো যাই হোক, এই অ্যালগোরিদমটা হচ্ছে ও অফ এন। তো এটার মধ্যে আমি ইমপ্রুভমেন্ট কি করতে পারি? ফার্স্ট ইমপ্রুভমেন্ট, এত মানে লুপটা আসলে এত বড় লুপ চালানো আমাদের জন্য ফিজিবল না। কি করা যেতে পারে এখানে? ভাই এখানে প্রথমে একটা জিনিস, মানে এটাতে মানে কাজ করার সময় আমি যেটা করছিলাম ফার্স্টে, মানে অর্ধেক পর্যন্ত করছিলাম, তার কিছুদিন পর থেকে যখন কাজ করতাম তখন এই রুট পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন। রুট পর্যন্ত ক্যান করা লাগতো, এটা কি তুমি মানে এমনিতে বের করছিলা বা কখনো খেয়াল করছিলা যে কেন রুট পর্যন্তই দরকার, এর বেশি ক্যান দরকার নাই? মানে ভাই এটা মানে এটা খেয়াল নাই, কিন্তু মানে এটা মানে মানে পেয়ে গেছিলাম আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমনে পাইছি এটা খেয়াল নেই আসলে। নো প্রবলেম। তো একটা অবভিয়াস দেখা যায় অপটিমাইজেশন অনেকের মাথায় আসে যে লুপটা এন পর্যন্ত না চালায় n/2 পর্যন্ত চালাবো। কেমনে? আমার আসলে সবগুলো নাম্বারের জন্য চেক করার দরকার নাই, আমি যদি অর্ধেক পর্যন্ত যাই তাইলে চেক করলেই হয়। এটা হয়তোবা কয়েকটা টেস্ট কেস নিয়ে একটু স্টাডি করে দেখলেই অবভিয়াস হবে আর কি, যে সবগুলো নাম্বারের জন্য প্রয়োজন নাই। তো এইটা দিলে দেখি আমাদের 10⁹ + 7 এর জন্য ইমপ্রুভমেন্ট আমরা কিরকম দেখতে পাই। তো এটা n-1/2 করব, কারণ n-1/2 করার আহ, পিছনে আসলে ওরকম স্ট্রেট ফরওয়ার্ড কোনো রিজন না। আচ্ছা, এটা n/2 পর্যন্ত করা যায় আসলে। দেখি 10⁹ এর জন্য ওর কিরকম টাইম লাগে। আগে প্রায় 3.8 সেকেন্ডের মতো লাগতো, এখন 2 সেকেন্ডের মধ্যে আমার আউটপুট আসতেছে, যেটা আগের থেকে অবভিয়াসলি বেটার। লিনিয়ার টাইম হইলেও প্র্যাকটিক্যালি আমার আগের থেকে অর্ধেক টাইম লাগতেছে, এন্ড এটা কারেক্ট, এই অ্যাপ্রোচে কোনো প্রবলেম নাই। বাট এইটুকু মানে অপটিমাইজেশন আমাদের জন্য আসলে এনাফ কিনা, এটা হচ্ছে নাম্বার ওয়ান পার্ট। সো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি যে আমরা যখন আসলে প্রাইমারিটি টেস্টিং করি আমরা আসলে কি বের করি। লেটস সে আমি একটা নাম্বার নিলাম
12। আমি এটা বের করতে চাই যে 12 কি কোনো প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না, এটা আমার হচ্ছে আলটিমেট টার্গেট। তো সবার ফার্স্টে আমি এটা বের করতে চাই যে 12র বিভাজক কারা কারা আছে বা ডিভিজর কারা কারা আছে। একটা নাম্বার যদি প্রাইম নাম্বার হয় তার ডিভিজর কারা কারা থাকবে? লেটস সে 13 একটা প্রাইম নাম্বার, তাহলে 1 এবং 13 এই দুইটা সংখ্যাই থাকবে না তার ডিভিজর? আর কি কেউ থাকবে? না। আর মানে ডিভিজর হচ্ছে ওই সংখ্যাগুলা যেগুলা দিয়ে হচ্ছে আপনি ওই স্পেসিফিক নাম্বারটাকে ভাগ করতে পারেন। তো 13কে 1 দিয়ে ভাগ করা যায়, 13 দিয়ে ভাগ করা যায়, আর অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। তো 12 এর ক্ষেত্রে তাহলে আপনি কাকে কাকে মানে অ্যাজ এ ডিভিজর আপনি পাবেন? 1 কে তো পাবেন শিওর, আর কাকে পাবেন? 2 কে পাবেন, 2 দিয়ে ভাগ করা যায় 12কে। আপনি 12কে 2 দিয়ে ভাগ করলে 6 পাবেন, সো 2 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করা যায় 12কে, 4 দিয়ে, 6 দিয়ে, আর ফাইনালি 12 দিয়ে। সো এই 6টা নাম্বার দিয়ে আপনি 12কে ভাগ করতে পারেন। সো আপনি কি এটাকে এইভাবে বলতে পারেন না যে একটা নাম্বার প্রাইম হবে যদি তার ডিভিজরের কাউন্ট এক্স্যাক্টলি 2 হয়, 2 এর বেশি যদি তার ডিভিজরের কাউন্ট হয় তাইলে আমি এটাকে প্রাইম বলতে পারবো না? এটার সাথে সবাই একমত? কার কার প্রবলেম হইতেছে হ্যাঁ এটা ভাইয়া, বলেন? একমত একমত। মানে আচ্ছা, মানে প্রসেস করতে একটু সময় লাগছিল। ও আচ্ছা আচ্ছা, ওকে, নো প্রবলেম। মানে ডিভিজর হচ্ছে 2টার বেশি যদি থাকে সেটা প্রাইম হবে না স্বাভাবিকভাবেই, কারণ প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমরা ডিক্লেয়ার করে আসছিলাম তার ডেফিনেশনে যে 1 অ্যান্ড ওই সংখ্যাটা মানে 1 অ্যান্ড n, এই দুইটা নাম্বার দিয়ে আপনি জাস্ট ওই নাম্বারটাকে ভাগ করতে পারেন। দ্যাট মিনস প্রাইমের ক্ষেত্রে ডিভিজর 2টা হবে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে n। এছাড়া আর অন্য কোনো ডিভিজর প্রাইমের ক্ষেত্রে আসবে না। তার মানে একটা নাম্বারকে যদি আমি তার ডিভিজর গুলো বের করি, বের করে দেখি 2টা ডিভিজর আসছে, তার মানে এটা 1 এবং ওই সংখ্যাটাই আসছে, আর অন্য কেউ আসে নাই, তার মানে এটা একটা প্রাইম নাম্বার। ওকে, আচ্ছা। এইবার আমরা চিন্তা করি যে কম্পোজিট নাম্বার যারা, তাদের যে ডিভিজর গুলো আসছে তাদের মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা। দেখেন একটা জিনিস, আপনি যখন 12কে 2 দিয়ে ভাগ করতেছেন আপনি ভাগফল হিসেবে কি পাইতেছেন? একটা পূর্ণ সংখ্যা, রাইট? খেয়াল করে দেখেন, হ্যাঁ আপনি যখন 12কে 2 দিয়ে ভাগ করতেছেন এন্ড ভাগটা ঠিক মতো করা যাইতেছে, আপনি তখন ওই সংখ্যাটাকে ডিভিজর বলতেছেন। এন্ড আপনি আউটপুট এই ভাগফলটা, আপনি যে ভাগফল যে আউটপুট হিসেবে যে নাম্বারটা পাইতেছেন, এখানে পাইলেন 6, ওই 6 নিজেও কিন্তু একটা ডিভিজর। কেন এটা আসলে ট্রু? কারণ আপনি 2 আর 6কে ওই যে ইন্টারচেঞ্জ করেন, ওই যে আমরা আর গুণন করি যেভাবে, সো ওইভাবে যদি করেন দেখেন 12 ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 2 আসবে। দ্যাট মিনস এই 2 এবং 6 ইন্টারচেঞ্জেবল ওদের পজিশনটা, রাইট? তার মানে 2ও একটা মানে আপনি যদি একটা ডিভিজর পান কখনো একটা নাম্বারকে আপনি ভাগ করে যদি আর মানে কোনো একটা ডিভিজর বের করতে পারেন সামহাও, আপনি বাই প্রোডাক্ট আপনি আরেকটা ডিভিজর পাবেন। সো এটা প্রুফ করা খুব সিম্পল যে একটা নাম্বার লেটস সে n, আপনি এটাকে a দিয়ে ভাগ করলেন, এন্ড গিভেন দ্যাট a একটা ডিভিজর, n এর একটা ডিভিজর হচ্ছে a, এন্ড আপনি ভাগফল হিসেবে b পাইলেন, তাইলে আপনি কি এটাকে এইভাবে লিখতে পারেন না যে n ইকুয়ালস টু a ইন্টু b? তার মানে হ্যাঁ পারি। আপনি a আর b এই দুইজনকে যদি গুণ দেন আপনি ওই পুরো মানে ফুল নাম্বারটা পাবেন যেটা হচ্ছে n। সো আপনি যখন প্রথম ডিভিজরটা পাইলেন 1, দ্যাট মিনস আপনি আর এটার সাথেই বাই প্রোডাক্ট হিসেবে আরেকটা ডিভিজর পাবেন যেটা হচ্ছে 12। সো আপনি যদি আরেকটা ডিভিজর পান 2, আপনি এটার সাথে জোড়া হিসেবে আরেকটা ডিভিজর পাবেন সেটা হচ্ছে 6, কারণ এই 1 আর 12 গুণ দেন আপনি 12 পাবেন, 2 আর 6 আপনি গুণ দেন আপনি 12 পাবেন, 3 এন্ড 4 আপনি গুণ দেন এখানেও আপনি 12 পাবেন। এটা কি সবাই বুঝতে পারছি যে জোড়া মানে একটা ডিভিজর কিভাবে জোড়ায় জোড়ায় আসে? মানে আপনি যখন একটা ডিভিজর পান দ্যাট মিনস আপনি আরেকটা ডিভিজর বের করে ফেলছেন, আপনার সেটা ক্যালকুলেট করতে হয় না, ওই ভাগফলটাই আরেকটা ডিভিজর হয়। এই যে n বাই a ইকুয়ালস টু b কে আপনি আসলে n বাই b ইকুয়ালস টু a ও লিখতে পারেন। দ্যাট মিনস a এন্ড b দুইজনই ডিভিজর। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া।
আচ্ছা, জি ভাবছি। তার মানে বেসিক্যালি আমার ডিভিজর গুলো জোড়ায় জোড়ায় আসতেছে। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি অ্যাটলিস্ট এখান থেকে বুঝতেছি, যেহেতু একটা ডিভিজর বের করতে গেলে আমি দুইটা পাইতেছি, তাহলে আমার ডিভিজরের সংখ্যাটা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে আমার জোর থাকবে, রাইট? মানে যেহেতু একটা বের করা মানে দুইটা বের করা, তার মানে আমি যদি এইভাবে এক্স সংখ্যক স্টেপে ডিভিজর বের করতে থাকি, তাহলে আমার মোট 2x সংখ্যক আমার ডিভিজর আসবে, রাইট? এই জিনিসটা তো মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম। আমি কেন বারবার বলতেছি যে অধিকাংশ ক্ষেত্রে, কারণ কিছু নাম্বার আছে যাদের ক্ষেত্রে ডিভিজর সংখ্যা অড, সো এই কারণে বারবার বলতেছি কিছু সংখ্যক। সো যেন এই পার্টটাতে সবাই একটু মানে কেয়ারফুল থাকে। বাট এই 12 এর ক্ষেত্রে আমরা দেখতেছি তার ডিভিজরের সংখ্যা ইভেন, রাইট? জোর সংখ্যক আমি ডিভিজর কিছু পাইতেছি। সংখ্যা যেগুলো ওগুলা কি পূর্ণবর্গ সংখ্যা? এক্স্যাক্টলি। 9, 16, কারণ পূর্ণবর্গ সংখ্যাগুলোর ক্ষেত্রে তুমি এন কে যদি এ দিয়ে ভাগ দাও, তুমি আবার এই পাবা, মানে একটা পেয়ার আছে সেখানে, যে হ্যাঁ, এন ইকুয়ালস টু এ স্কোয়ার, তার মানে এ দুইবার আসবে, মানে একই নাম্বার দুইবার আসবে, বাট তোমার তো কাউন্ট করা লাগবে একবার। সো তুমি অনেকগুলা দুই যোগ করে করে ফাইনালি একটা এক যোগ করলা, তো নাম্বারটা তখন অড হয়ে যায় আর ইভেন থাকে না। তো এটা পূর্ণবর্গ সংখ্যাগুলোর ক্ষেত্রেই হয়। ওকে, তো অনেক কিছু বুঝলাম। তো প্রাইমারিটি টেস্টিং এগুলা কেমনে হেল্প করতে পারে। তো আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি, আমরা যদি এই ডিভিজরের যে লিস্ট আছে এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি সামহাও, যে 12 এর ডিভিজর আসলে কারা। আপনি 1 এর সাথে 12 কে পান, আপনি 2 এর সাথে 6 কে পান, আপনি 3 এর সাথে 4 কে পান। দেখেন একটা জিনিস, 1 থেকে এই যে 3 নাম্বারগুলো বড় হইতেছে আস্তে আস্তে, আবার 12 থেকে 6, 12 থেকে 6, 6 থেকে 4, আপনি যদি এভাবে চিন্তা করেন নাম্বারগুলো এই সিরিয়ালে বড় হইতেছে। একটা হচ্ছে নিচের দিকে বড় হইতেছে আর একটা হচ্ছে নিচের দিকে ছোট হইতেছে। আপনি যদি এই দুইটা কলামকে আলাদাভাবে চিন্তা করেন, সবাই কি এই প্যাটার্নটা খেয়াল করছি? যে আমরা যদি এদেরকে পাশাপাশি রাখি 1, 2, 3 ভাবে, তার অপোজিট যে নাম্বারগুলো আছে সেগুলোর যদি আমাদের বাম পাশের নাম্বারগুলো আস্তে আস্তে বড় হইতে থাকে, ডান পাশের নাম্বারগুলো ধীরে ধীরে উপর থেকে নিচে ছোট হইতে থাকবে। এটা মোটামুটি সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই। জি ওকে, এখন আমার আমার মেইন ফোকাস হচ্ছে লাস্ট যে পেয়ারটা আছে, লাস্ট যে জোড়াটা আছে সেইখানে। এই জোড়াটাতে হচ্ছে আমার মেইন কনসার্ন, উপরের গুলোতে আমার কনসার্ন না। সবাই একটা জিনিস খেয়াল করি, যত নিচে নামতেছি তত কিন্তু আমার এই যে দুইটা নাম্বার জোড়া হিসেবে আসতেছে, লেটস সে 1, 12 এটা একটা জোড়া, 2, 6 এটা একটা জোড়া, 3, 4 এটা একটা জোড়া। এই দুইটা নাম্বারের মধ্যে, ডিফারেন্স কমে যাচ্ছে। সরি, এক্স্যাক্টলি, সো এই দুইটা নাম্বারের মধ্যে কিন্তু ডিফারেন্স কমতেছে। আচ্ছা ভাই, আপনি কি হ্যাঁ ভাই বলো। হচ্ছে যে মানে রুটটা কেন এই জিনিসটা বুঝাচ্ছেন? রাইট, রাইট, আমি আস্তে আস্তে সেখানে যেতেছি যে আমি কেন আমার আমি কি n/2 থেকে আরো অপটিমাইজড কোনো কিছু বের করতে পারি কিনা, বা সেটার মানে পিছনে প্রমাণটা আর কি, যে কেন আমি স্কয়ার রুট পর্যন্ত কাজ করলেই হয়। ওকে, সো প্রথম পেয়ারটার ক্ষেত্রে না ডিফারেন্স থাকতেছে 11, আমি যদি চিন্তা করি আর কি। হ্যাঁ, এরপরে ডিফারেন্স চলে আসতেছে 4-এ, এরপরে ডিফারেন্স চলে আসতেছে 1-এ। দ্যাট মিনস আমি যত নিচে নামবো ডিফারেন্স কমতে থাকবে, রাইট? সো মিনিমাম পসিবল ডিফারেন্স কত হইতে পারে যে কোনো সংখ্যার ক্ষেত্রে, কি বলতে পারবো? যে কোনো নাম্বার চিন্তা Zero. করেন, 0, রাইট? 0। 0 0। এটা কখন হবে? ওই পূর্ণবর্গের ক্ষেত্রে। রাইট, আমি যখন একটা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে কাজ করবো, লেটস সে 9 নিয়ে কাজ করতেছি। সো 1 and 9 একটু নিচে নেওয়া লাগবে। তারপরে হচ্ছে 3 and 3। সো এখানে আমার ডেল্টা ছিল 8, এখানে হচ্ছে ডেল্টা আমার 0। দ্যাট মিনস আমি যখন এইভাবে জোড়ায় জোড়ায় ডিভিজর গুলো পাবো, এরকম একটা জোড়া আসতে পারে যেই জোড়াতে আমার সবগুলা নাম্বার, মানে জোড়ার প্রত্যেকটা নাম্বার আর কি অ্যাকচুয়ালি সেম। তো যখন আমার ডেল্টা ইকুয়ালস টু 0 হবে, ডিফারেন্স 0, আমি তো এটা গ্যারান্টি দিতে পারতেছি এর নিচে আমি আর নতুন কোনো জোড়া দেখতে পাবো না, রাইট? মানে ডেল্টা তো আস্তে আস্তে কমতে থাকে, যখন সে 0-তে আসবে আমি গ্যারান্টি দিতে পারবো যে এর নিচে সে আর নামবে না, রাইট? হ্যাঁ, সো আমি এটা বলতে পারি যে জি ডেল্টা জি ইকুয়ালস টু যখন 0 হবে, দ্যাট মিনস এটাই আমার ডিভিজরের লাস্ট স্টেপ, মানে ডিভিজর ফাইন্ডিং এর লাস্ট স্টেপ, এরপরে আর কোনো স্টেপ নাই। সো এই স্টেপটাকে আমি আমার টার্মিনাল একটা কেস হিসেবে চিন্তা করব, যে আমি এই পর্যন্ত দেখি সামহাও যাইতে পারি কিনা।
তো আমি যদি আমার টার্মিনালে এই কেসটাকে এইভাবে ডিফাইন করতে চাই যে এন যদি একটা নাম্বার হয় এবং তার ডিভিজর আমি জোড়ায় জোড়ায় বের করতে থাকি, লেটস সে প্রথম নাম্বারটা যদি এ হয় পরেরটা হবে বি, তো এইভাবে যদি বের করতে থাকি এর ম্যাক্সিমাম ভ্যালু আর বি এর মিনিমাম ভ্যালু যদি আমি আলটিমেটলি বের করি, তখন ঘটনা ঘটবে এরকম, বি আর এ দুজনই সেম হয়ে যাবে তখন, রাইট? এটাই তো লাস্ট স্টেপ। এর আমি যখন এন ইকুয়ালস টু এ ইনটু এ তে চলে আসবো, দ্যাট মিন্স এরপরে আর কোনো স্টেপ নাই, রাইট? হ্যাঁ আমার কাজ হচ্ছে এর ভ্যালু, মানে এই ম্যাক্সিমাম পসিবল এর ভ্যালু কত হইতে পারে সেটা বের করা, কারণ এর ভ্যালু এর থেকে বড় হওয়া সম্ভব না, কারণ এ হচ্ছে হচ্ছে ফার্স্ট যেই পেয়ার, মানে ফার্স্ট যে ডিভিজর সেটা, আর বি হচ্ছে এ পেয়ারের সেকেন্ড নাম্বারটা। সো আমি যদি এটাকে হচ্ছে এভাবে লিখি যে এ স্কোয়ার অ্যান্ড এর মান বের করতে চাই, তখন আমার আসবে এ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এন। দ্যাট মিনস আমার যে ডিভিজর, আমি যে ডিভিজর জোড়ায় জোড়ায় পাইতেছি, তার মধ্যে জোড়ার প্রথম সংখ্যাটার সর্বোচ্চ মান হইতে পারে স্কোয়ার রুট অফ এন। এখন কথা হচ্ছে ভাই, তাহলে দ্বিতীয় নাম্বারটা কত বড় হইতে পারে? আমার এখন ক্লেম হইতেছে দ্বিতীয় নাম্বারটা কত বড় হইতে পারে সেই জিনিস আমার জানার দরকার নাই, কারণ যখন আমার হাতে প্রথম নাম্বারটা আছে জোড়ার, আমি অটোমেটিক্যালি দ্বিতীয় নাম্বারটা বের করতে পারবো, এন কে জাস্ট ওই নাম্বার দিয়ে ভাগ দিব, ও অটোমেটিক্যালি বের হবে। সো আমার কনসার্ন জাস্ট এই কলাম এ, যেটা যে ফার্স্ট যে পেয়ারটা, মানে পেয়ারের ফার্স্ট যে নাম্বারটা, এই যে এটা, এইটা হচ্ছে আমার কনসার্ন। আমি লুপ চালাবো এটার উপর, এন্ড অ্যাজ এ মানে বাই প্রোডাক্ট কিন্তু আমি পাশের নাম্বারটা এমনি পাইতেছি, পেয়ারের সেকেন্ড নাম্বারটা আমি এমনিই পাবো, কারণ জাস্ট ভাগ দিলেই চলে আসে। সো এটা নিয়ে আমার কনসার্ন না, আমি লুপ চালাবো এই এর উপর। সো এর ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কত হইতে পারে আমি মাত্র বের করলাম, স্কোয়ার রুট অফ এন, রাইট? সো এর বেশি, মানে এর থেকে বড় কোনো এ পসিবল না যেটা অ্যাজ এ ডিভিজর থাকবে। এটা প্রমাণ করাও সোজা। ধরেন আপনি ক্লেম করলেন যে হ্যাঁ, এই স্কোয়ার রুট অফ এন থেকে বড় একটা এ আপনি হচ্ছে অ্যাসাইন করতে পারবেন। যদি এটা ট্রু হয়, তাহলে তো এরকম নাম্বার হইতেই পারে যে এ স্কোয়ার ইকুয়ালস টু এন, এটা তো খুব স্বাভাবিক, পূর্ণবর্গের ক্ষেত্রে এরকম হয়। সো যদি সেটা হয়, তাহলে দেখেন যে আপনি এ স্কোয়ার ইকুয়ালস টু কি বলতে পারেন, স্কোয়ার রুট অফ এন প্লাস ওয়ান হোল স্কোয়ার। সো এটা ক্লিয়ারলি আর কি এন থেকে বড়, বাট আমি তাও একটু সামনে আগাই। স্কোয়ার রুট অফ এন, এটা আপনি এবার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেন, স্কোয়ার রুট অফ এন হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট এন প্লাস ওয়ান, সেটা হচ্ছে এন প্লাস টু রুট এন প্লাস ওয়ান। তো এটা তো মানে ক্লিয়ারলি বোঝা যায় যে এই সংখ্যাটা আসলে এন থেকে বড়, রাইট? হ্যাঁ সো দ্যাট মিনস স্কোয়ার রুট অফ এন প্লাস ওয়ান, এরকম কোন সংখ্যা কখনোই ডিভিজর হিসেবে, মানে আমার ডিভিজরের যে পেয়ার, তার ফার্স্ট মেম্বার হিসেবে সে কখনোই আসতে পারে না, এটা সম্ভব না, এন থেকে বড় নাম্বার হয়ে যাবে তাইলে। তার মানে আমার আসলে এই যে আমি ইটারেশনটা চালাবো, আমার মেইন ইটারেশনটা চালানোর টার্গেট হইতেছে যে আমি জাস্ট কলাম এ, আমি এটার উপর হচ্ছে ইটারেশনটা চালাবো। সো এটা আমি ফাইনাল করলাম। আমাকে এখন সেকেন্ড জানতে হবে যে আমার এই লুপটা আসলে কত পর্যন্ত চলবে কলাম এর জন্য, সেটা আমরা বের করলাম যে আমাকে আসলে স্কোয়ার রুট অফ এন এর বাইরে আমাকে যাইতে হবে না, আমি তার মধ্যে যদি কোনো ডিভিজর থাকে আমি তার মধ্যেই বের করতে পারবো। লেটস সে আমি 31 এই সংখ্যাটা প্রাইম কিনা আমি বের করতে চাই। তো সবার ফার্স্টে আমি দেখবো 31 কে স্কোয়ার রুট করলে কত আসে, তার আপনি পূর্ণ সংখ্যাটা নিতে পারেন। সো স্কোয়ার রুট অফ এন আমি যদি তার ফ্লোর করি 25 আর 36 এর মাঝখানে, সো 5 আসে। তো আমি জাস্ট 2, 3, 4 আর 5 এই চারটা নাম্বার দিয়ে হচ্ছে 31 কে ভাগ করার ট্রাই করব। যদি এর কোনো ডিভিজর থাকে, এই 2, 3, 4, 5 এর কোনোটা দিয়ে সে ভাগ যাবে। তো 2 দিয়ে ভাগ করেন যায় না, 3 দিয়ে ভাগ করেন যায় না, 4 দিয়ে ভাগ করেন যাবে না, 5 দিয়ে ভাগ করেন যাবে না। তো আপনি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এই যেহেতু 2, 3, 4, 5 কোনোটা দিয়ে ভাগ যায় নাই, দ্যাট মিনস এটা একটা প্রাইম নাম্বার। কেমনে? আমি এটা আরেকটা ডিফারেন্ট নাম্বার নেই, ধরেন 14 নিলাম, 14 না 22 নিলাম, 22। এখন আপনি 22-এর যে আপনার জোড়াগুলো আসবে, ডিভিজরের জোড়াগুলো আসবে, সেগুলো একটু বের করে দেখেন। একটা আসবে 2, একটা তো আসবে 1, একটা বাদ দিলাম কারণ আমরা 1 থেকে শুরুও করতেছি না, সো 1 এর পেয়ার বাদ। একটা হচ্ছে 2 ইন্টু 11। তো 22-এর ক্ষেত্রে তার বর্গমূল যদি বের করেন আপনার আসবে 4। তার মানে আপনার ক্লেম হচ্ছে আপনি 22-কে 2, 3 এবং 4 দিয়ে ভাগ করবেন। যদি 22-এর কোনো ডিভিজর থাকে,
এই 2 3 4 দিয়ে ভাগ করার মাধ্যমে আপনি সেই ডিভিজর গুলোকে বের করতে পারবেন। সো ফার্স্ট আপনি 2 দিয়ে ভাগ করলেন, 2 দিয়ে ভাগ গেল, দ্যাট মিনস এই জোড়াটা হবে 2 আর 11 জোড়া। আপনি 3 দিয়ে ভাগ করার ট্রাই করলেন, ভাগ গেল না, দ্যাট মিনস কোনো পেয়ার নাই। আপনি 4 দিয়ে ভাগ করার ট্রাই করলেন, ভাগ গেল না, দ্যাট মিনস এখানেও কোনো পেয়ার নাই। তার মানে 22 ক্ষেত্রে ডিভিজর আপনি পাবেন এই দুইটা, আর বাই ডিফল্ট ডিভিজর তো আরো দুইটা আছে, সেটা হচ্ছে 1 আর 22, সেটা বাদ, সেটা তো প্রাইমের ক্ষেত্রেও থাকে, তো সেটা বাদ। তার মানে আপনি এই 1 আর n বাদে আরো দুইটা ডিভিজর পাইলেন, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 11। তার মানে এই 22 কি প্রাইম হবে? না। 22 প্রাইম হবে না। তার মানে আমি আসলে যেটা করতেছি সেটা হচ্ছে ডিভিজর বের করার ট্রাই করতেছি। ওকে, আমি যদি ডিভিজর বের করতে পারি সার্টেন রেঞ্জের মধ্যে থেকে, তার মানে ওই নাম্বারটার প্রাইম নাম্বার না। আর যদি বের করতে না পারি তখন আমি বলে দিব যে এটা একটা প্রাইম নাম্বার। তো সবাই কি বুঝলাম যে আমার কেন এই ডিভিজর ফাইন্ডিং এর আমার যে ইটারেশনটা, তার লেন্থ কেন স্কয়ার রুট অফ এন এর থেকে বড় হওয়ার দরকার হয় না কখনো? আমি কেন আমি জাস্ট একটা লাইন লিখার জন্য এখানে আমি এত কিছু মাত্র করলাম। সেটা হচ্ছে আমার লুপ তো ছিল i লেস দ্যান n, এটা আমার লুপ ছিল। সো আমি এখন জাস্ট যেটা করব, আপনার আগে ছিল i লেস দ্যান n, আমি এটাকে এখন কনভার্ট করতে চাই i লেস দ্যান অর ইকুয়ালস টু হচ্ছে মানে টু দি পাওয়ার হাফ স্কয়ার রুট অফ n আর কি, ওই তো ওরকমই। সো i লেস দ্যান ইকুয়ালস টু স্কয়ার রুট অফ n। সো কখনো সামথিং টু দি পাওয়ার হাফ বা তার যে বর্গমূল, সেই নাম্বারগুলো নিয়ে ক্যালকুলেশন করাটা সেফ না, কারণ ফ্লোটিং পয়েন্টের কিছু ইরর হয় আমরা যখন বর্গমূল বের করতে যাই, এন্ড এটা কস্টলি একটা অপারেশন। প্রত্যেকবার সে বাইনারি সার্চ করে যখন বর্গমূল বের করতে যায়, সো এটা একটা কস্টলি অপারেশন টেকনিক্যালি। সো এটাকে খুব ইজিলি আসলে দূর করা যায় উভয় পক্ষকে যদি বর্গ করেন এই ইকুয়েশনে, তাহলে i স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু n হবে। একই জিনিস, সবকিছু সেম, কিন্তু এখানে কোনো বর্গমূল বের করার কোনো ঝামেলা নাই, জাস্ট একটা গুণ। সো তার মানে আমি এখানে i ইন্টু i লেস দ্যান ইকুয়ালস টু n লিখতে পারি। আমার এইখানে তার মানে কাজ শেষ। এখন 10 টু দি পাওয়ার 9 প্লাস 7, আমি যদি এটা এখন রান দেই, এটা 0.031 সেকেন্ডের মধ্যে সে আউটপুট দিয়ে দিচ্ছে যেটা কি প্রাইম কি প্রাইম না। তো বলতে পারবো এটা টাইম কমপ্লেক্সিটি কত এখন ইস প্রাইমের? লগ n। স্কয়ার রুট অফ n না, n এর বর্গমূল বর্গ পর্যন্ত যাইতেছি আমরা আসলে। এটার মানে হচ্ছে i লেস দ্যান ইকুয়ালস টু স্কয়ার রুট অফ n। ওকে, তো আমি এটাকে কি করতেছি, এর পরের লাইনে এই ইকুয়েশনটার উভয় পক্ষকে আমি বর্গ করতেছি। তো i কে যদি বর্গ করি কি আসবে? i স্কয়ার, রাইট? আর স্কয়ার রুট অফ n কে যদি বর্গ করি তাহলে কি আসবে? n। দ্যাট মিন্স i স্কয়ার লেস দ্যান ইকুয়ালস টু n, তার মানে আমি এটাকে i ইনটু i লেস দ্যান ইকুয়ালস টু n লিখতে পারি। সো এটা এখানে লেখা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই। ভাই আরেকটু ক্লিয়ার করা যাবে হাফের পর থেকে আরেকবার? হাফের হাফের পর থেকে কোনটা, মানে n/2 মানে থেকে? আমরা যে হ্যাঁ, যে একটা পেলে যে আমরা আরেকটা পেয়ে যাই, এজন্য আমাদের প্রথম কলামটা নিলেই হয়ে যাচ্ছে। এরপর থেকে আরেকবার একটু। আচ্ছা, সো লেটস সে আমরা একটা নাম্বার যদি n আমরা চিন্তা করি, তার ডিভিজর গুলোকে আমরা একটা টেবিল আকারে বের করতে চাই। টেবিলটা হচ্ছে একটা 2/n একটা টেবিল বা 2/x একটা টেবিল, যার মধ্যে প্রথম কলামটা হচ্ছে a আর সেকেন্ড কলামটা হচ্ছে b। a এর পরিচয় ও একটা ডিভিজর, b এর পরিচয় ও নিজেও আরেকটা ডিভিজর, কিন্তু আমাদের a আর b এর একটা প্রপার্টি আছে এখানে। প্রপার্টিটা হইতেছে n ইকুয়ালস টু অলওয়েজ ab, মানে a আর b কে গুণ দিলে তুমি n পাবা। এরকম দুইটা a আর b আমাদের এই কলামে পাশাপাশি বসতে পারে, এটা হচ্ছে প্রপার্টি। সো আমি একটা এন ফিক্স করে আগাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো ধরো আমি কত নিব, তোমার জন্য সুবিধা কোনটা হয়? আমি আপাতত 16 কমন, আমি 30 নেই। আচ্ছা, এটা হচ্ছে n। তো এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, ফার্স্টে আমি দেখো আমি ট্রাই করব যে 30কে 1 দিয়ে ভাগ করা যায় কিনা, একদম বেস থেকে শুরু করি। 1 দিয়ে যেহেতু ভাগ করা যায়, আমি এই কলামে ফার্স্টে 1 বসাই দিব, বিতে কিছু বসাইলাম না, এটা খালি রাখলাম। আচ্ছা, 2 দিয়ে ভাগ করা যায় না 30কে? করা যায়। সো আমি এই কলামে 2ও বসাইলাম। 3 দিয়ে ভাগ করা যায়, 3ও বসাইলাম। 4 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায়, আমি বসাই দিলাম। এরপরে আরো অনেক কিছু দিয়ে ভাগ করা যায়, বাট আমি সেখানে আর গেলাম না। কেন গেলাম না? এই বি কলাম ফিল আপ করতে করতে এখন তুমি বুঝবা। যখন আমি 1 পাইলাম এখানে অ্যাজ এ ডিভিজর, দ্যাট মিনস আমি এখান থেকে বি এর ভ্যালু কত হইতে পারে আমি ডিরেক্টলি বের করতে পারি, রাইট? হ্যাঁ।
30। n বাই a, সো এটা হবে 30। সেম আমি যদি হচ্ছে a ইকুয়ালস টু 2 পাই, দ্যাট মিন্স আমি b ইকুয়ালস টু 15 পাবো। এই 15 আমাকে নতুন করে আর ক্যালকুলেট করার দরকার নাই। আচ্ছা, 3 যদি পাই আমি এখানে 10 পাবো, 5 যদি পাই আমি এখানে 6 পাবো। আমি যদি এরপরে a কে আরো সামনে নিয়ে যেতাম তখন a কত হইতো? 6 হইতো না? আর b হইতো 5। হ্যাঁ বাট এটা হ্যাঁ তো রিপিট হইতেছে, অলরেডি 5 আর 6 আমার কাছে আছে, 6 5 বের করার দরকার নাই, রাইট? হ্যাঁ সো আমি তার মানে দেখো এরকম একটা সিকোয়েন্স বানাইলাম, যে সিকোয়েন্সটা সর্টেড কেমনে, এই যে দেখো, এই 1 2 3 5 6 10 15 30, খেয়াল করছো এটা? হ্যাঁ মানে ডিভিজর গুলাকে আমি কি করলাম, মানে একটা লাইন চেইনের মতো বানাইলাম। এতে হচ্ছে ছোট থেকে বড় আকারে নামাইলাম, আর বিতে হচ্ছে তোমার নিচ থেকে ছোট থেকে বড় আকারে উপরে উঠাই দিলাম। মানে একটা লেটসে একটা ইভেন লেন্থের একটা চেইন তোমার কাছে আছে, এই যে এরকম ডিভিজরের একটা চেইন বানাইছো তুমি, এরকম এটার লেন্থ ইভেন, হ্যাঁ। সো তুমি এটা ঠিক মাঝ বরাবর ভাগ করছো, এই যে ধরো 1 2 3 5, এটা হচ্ছে 6 10 15 30, মাঝ বরাবর ভাগ করছো। এই প্রথম ভাগটাকে তুমি কলাম এতে দিয়ে দিছো, আর ইউ শেপে আর কি, এভাবে ইউ শেপে নিয়ে আসছো এটাকে ভাগ করে। আর এই পরের শেপটা তুমি, পরের ডান পাশের অংশটা তুমি দিয়ে দিছো হচ্ছে কলাম বিতে। এখন এই যে কাছাকাছি দুইটা নাম্বার, এই যে কাছাকাছি দুইটা নাম্বার, এই 5 আর 6, এরা দুইজন অ্যাকচুয়ালি ওর্স্ট কেসে সেম হইতে পারে, রাইট? এই যে তোমার, হ্যাঁ পূর্ণবর্গের ক্ষেত্রে। রাইট, তুমি 1 3 3 9 যদি চিন্তা করো, তখন ওর্স্ট কেসে ওরা দুইজন সেম হইতে পারে। তার মানে এই সংখ্যাটা সবচেয়ে ছোট আর এই সংখ্যাটা সবচেয়ে বড়, আর মাঝখানে নাম্বার গুলা সব মিডল পজিশনে কি হইতে পারে, যদি এক পাশে ছোট এক পাশে বড়, সো মিডল পজিশনে তারা সেম হইতে পারে, রাইট? হ্যাঁ যখন মাঝ বরাবর আসবো, সো এই মাঝ বরাবর আসতে গেলে আমার তো দুইটা নাম্বারই জানার দরকার নাই, যে কোনো একটা নাম্বার জানলেই আমার হয়, কারণ একটা জানলে আরেকটা বের করতে পারি আমি। সো ওই একটা নাম্বার সর্বোচ্চ কত বড় হইতে পারে, দ্যাট মিনস আমার এই যে আমি একটা চেইন বানাই দিছি যার ঠিক মাঝ বরাবর আমি এইখানে একটা হচ্ছে ভাঁজ করতেছি বা কাটতেছি, এই বরাবর ভাঁজ করতেছি, তাহলে এই লেফট সাইডের যে অংশটা, তার ম্যাক্সিমাম পসিবল যে নাম্বারটা হইতে পারে সে কত বড় হইতে পারে? স্কয়ার রুট অফ এন পর্যন্ত, এর থেকে বেশি তো সে হবে না, রাইট? কারণ তার সাথে আমি পেয়ার ফর্ম করতেছি কার, দেখো তো, তোমার কাছে যখন এরকম একটা লাইন আছে 1 2 3 5, আর ও হচ্ছে 6 10 15 30, কার সাথে কে পেয়ার হইতেছে? ঠিক তার পাশেরটার সাথে, ডান পাশেরটার সাথে। রাইট, এরকম এরকম ভাবে পেয়ার হইতেছে, রাইট? সো এই দুইটা নাম্বার সবচেয়ে ক্লোজেস্ট হবে। আমরা দেখছি অলরেডি তারা দুইজন সেম হইতে পারে ওর্স্ট কেসে। সো আমার দরকার হচ্ছে এই পেয়ারের প্রথম নাম্বারটা বের করা, কারণ সেকেন্ডটা আমি এমনি বের করতে পারি। তো ওর্স্ট কেসে তারা যদি সেম হয়, তার মানে এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, তাহলে এই দুইজনকে গুণ দিলে আমি ওর্স্ট কেসে আমি অলওয়েজই এন পাবো। এন্ড তারা যদি সেম হইতে পারে, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এন, দ্যাট মিনস এক্স এর ভ্যালু বের করতে চাইলে এক্স এর সর্বোচ্চ ভ্যালু হইতে পারে স্কোয়ার রুট অফ এন। দ্যাট মিনস আমার আসলে এই এক্স নিয়ে আমার কনসার্ন, আমার এই পেয়ার নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমি জাস্ট এই অংশটা নিয়ে আমার চিন্তা। কারণ আমি একটা নাম্বার বের করতে পারলে আমি অটোমেটিক্যালি আরেকটা নাম্বার বের করতে পারবো। এই কারণে আমি এইটুকু চেইনের, এই হাফ চেইনের মধ্যে আমি লুপটা চালাই দিছি। এন্ড এই হাফ চেইনের ফার্স্ট মেম্বারটা হচ্ছে 1 এন্ড লাস্ট মেম্বারটা হচ্ছে এক্স, যেটা সর্বোচ্চ স্কয়ার রুট অফ এন পর্যন্ত হইতে পারে। এর উপর আমি লুপ চালাই দিছি, বুঝতে পারছো এবার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো এন বাই টু এর যে আইডিয়াটা অনেকের মাথায় আসে, সেটা হচ্ছে আমাদের এই ফাইনাল অ্যাপ্রোচের একটা পার্ট, জাস্ট মানে একটা সিঙ্গেল ইটারেশন, যে 2 দিয়ে যেহেতু ভাগ যায়, তাহলে এন বাই টু পর্যন্ত, এন বাই টু এর পরের গুলা দিয়ে আর ভাগ করার দরকার নাই। সো সেম জিনিসটা এইভাবে এক্সটেন্ড করা যাইতো, 3 দিয়ে যেহেতু ভাগ যায়, এন বাই 3 এর পরে ভাগ দেওয়ার দরকার নাই। 4 দিয়ে যদি ভাগ যায়, এন বাই 4 এর পরের গুলা ভাগ দেওয়ার দরকার নেই। সো এইভাবে করতে করতে দেখা যায় যে আলটিমেটলি আপনি একটা অপটিমাল প্লেসে আসেন, যেটা হচ্ছে মিডল পজিশন। যারা মোটামুটি ক্যালকুলাস করছেন, ডিফারেন্সিয়েশনের বিভিন্ন ম্যাক্সিমাম মিনিমাম প্রবলেম সলভ করছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখছেন যে দুইটা প্যারামিটার থাকলে এদের অপটিমাল ভ্যালু পাওয়া যায়, ওরা দুজন সেম হয় যখন। তো এইখানেও সিমিলার ঘটনা ঘটে টেকনিক্যালি। আচ্ছা, সো এটা হচ্ছে মেইন কারণ আসলে, যে কারণে এই ইস প্রাইমকে আমি স্কোয়ার রুট অফ এন এ নামায় নিয়ে আসতে পারি, এন্ড এটা আসলে কাজ করে। অনেকেই জাস্ট এক লাইনের চেঞ্জ, আমি আই ইন্টু আই লেস দেন ইকুয়ালস টু এন, এটা দিয়ে আমি এখানে কাজ সেরে ফেলতেছি, কিন্তু এর পিছনের
কাহিনীগুলো জানা দরকার, কারণ এটা না জানলে আপনি ঠিক তার পরের স্টেপগুলোই বুঝবেন না। সিপ কিভাবে কাজ করে সেটা বুঝবেন না, আপনি ডিভিজর কিভাবে অপটিমালি বের করা যায় সেটা বুঝবেন না। মানে সবকিছুই, মানে নাম্বার থিওরির বেসটাই আপনার হারায় যাবে যদি এটা কেন স্কয়ার রুট অফ এন এ কাজ করে এটা যদি না বুঝেন। তো সবাই কি ক্লিয়ার মোটামুটি? জি ভাই, ক্লিয়ার। এটা টাইপকাস্ট করে দেওয়া লাগবে আসলে, কারণ আই ইন্টু আই বড় নাম্বারের ক্ষেত্রে আম, এটা লং লং রেঞ্জ মানে ইন্ট রেঞ্জ ক্রস করতে পারে, কারণ শুধু আই যেহেতু ইউজ করতেছি, আই তো ইন্ট। তো লেটস সে আমি 5 × 10⁵, এটাকে আবার 5 × 10⁵ এর সাথে, বা শুধু 10⁵, এটাকে আমি আবার 10⁵ এর সাথে গুণ দিলাম। দ্যাট মিনস এটা 10⁻10 হবে। 10⁻10 তো ইন্ট রেঞ্জে ধরে না, কিন্তু 10⁵ তো ইন্ট রেঞ্জের ছিল, কারণ গুণফলটা ওভারফ্লো করতে পারে। সো বেটার গুণফলটাকে লং লং দিয়ে টাইপকাস্ট করে নেয়া। অথবা অনেকে আরেকটা কাজ এইভাবে করে যে লং লং লিমিট বের করে রাখে, যে আমার এই লুপটা কত লিমিট পর্যন্ত চলবে। স্কয়ার রুটের একটা বেটার ভার্সন আছে, স্কয়ার রুট এল, যেটা হচ্ছে লং লং এর জন্য কাজ করে। আপনি যদি স্কয়ার রুট দেন, তার রিটার্ন টাইপ হচ্ছে, মানে সে যে নাম্বারটা নিয়ে আর্গুমেন্ট টাইপটা হচ্ছে আপনার ইন্ট। সো এটা মানে ইন্ট বা ফ্লোট, তো এটা রিস্কি। তো আপনি এটা একবারে করতে পারেন, বাট আমি এটা রিকমেন্ড করি না, এটা কোনোভাবে আমি রিকমেন্ড করি না। এটা রিস্কি কোড। স্কয়ার রুট যখন আপনি ইউজ করবেন, এটা ফ্লোটিং ভ্যালু দিতে পারে আপনাকে। সো সেখান থেকে টাইপকাস্ট হয়ে আপনার একটা ইন্টে কনভার্ট হবে। সো এটা কোনোভাবেই সেফ না, তার থেকে এটা সব দিক থেকেই সেফ। মানে আপনি প্রত্যেকবারই চেক করে আগাইতেছেন, এন্ড মাল্টিপ্লিকেশন কনস্ট্যান্ট টাইম, সো এটা নিয়ে আপনার খুব একটা ঝামেলা হবে না। আচ্ছা ভাই, জি। এখানে তো হচ্ছে মানে ওই আমরা তো স্টোর করতেছি না, তাহলে হচ্ছে ওই তাহলে লং লং করা কি দরকার? মানে কারণ আমরা তো খালি চেক করতেছি না, তাহলে কি আচ্ছা, মানে লং যে লং, শুরুতে যে ওয়ান মানে ডাবল এল দিছে এটা কথা এটা ও আচ্ছা, 1ll দিলে এটা, ধরো তুমি যদি শুধু আই ইন্টু আই লিখো, তাইলে তো এই ক্যালকুলেশনটা পুরোটা ইন্ট রেঞ্জের মধ্যে থাকে, রাইট? কারণ আই তো নিজে ইন্টিজার নাম্বার। সো আমি যখন 1ll দিয়ে টাইপ কাস্ট করতেছি, আমার ক্যালকুলেশনের শুরুতে যখন আমি ওয়ান লং লং, মানে 1ll মানে ওয়ান লং লং আর কি, প্রবাবলি জাভার ক্ষেত্রে 1l দিলেই হয়, আমি শিওর না আর কি, কিন্তু জাভাতে কোড করো। তো এরকম সিমিলার জিনিস জাভাতেও পাবা। তো আমি যখনই 1ll এখানে ইন্ট্রোডিউস করে দিতেছি, তার মানে আমার এখান থেকে আমার পুরো এক্সপ্রেশনটা লং লং এ কনভার্ট হয়ে গেছে। সো দ্যাট মিনস একটা লং লং নাম্বার, তার সাথে একটা ইন্ট নাম্বার গুণ দিলা, এই পুরোটা লং লং এ কনভার্ট হবে। এন্ড এটা পুরোটা লং লং হয়ে গেছে, তার সাথে আরো যত ইন্টি আসুক না কেন, এটা পুরোটাই লং লং থাকবে। বুঝতে পারছি? সো তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারতা, এই যে এইভাবে লিখতে পারতা, টাইপকাস্ট করে দিতে পারতা। একটা আইকে টাইপকাস্ট করে দিলেই হয়, কারণ ওইটাও তো সেম নাম্বার, তো তখনও এটা কাজ করবে। কিন্তু এই এত বড়টা লিখার থেকে আমার কাছে 1l এর লেখাটা সুইটেবল লাগে। সো এই কারণে আসলে 1l এর লিখে স্টোর করা লাগবে এরকম না, আমরা কম্পেয়ার করার সময়ও টাইপকাস্ট করি অনেক সময়, কারণ দরকার হয়, কারণ এখানে তো স্টোর করার প্রয়োজন নাই প্রত্যেকবার। বুঝতে পারছো? জি ভাই। ওকে। তো এখন অ্যাটলিস্ট কেউ যদি আপনাদের জিজ্ঞেস করে যে এই প্রাইমারিটি টেস্টিং এর এই কোডটা মোটামুটি কমন, ওটা অনেকেই ভার্সিটিতে থাকতেও পড়ছেন হয়তোবা, এবং অনেকেই ব্লাইন্ডলি এটা ইউজ করেন যে স্কয়ার রুট অফ এন পর্যন্ত লুপ চালাইলেই হয়। আজ থেকে অ্যাটলিস্ট আপনারা আম, এটা বুঝাইতে পারবেন কাউকে যে এটা কেন স্কয়ার রুট অফ এন পর্যন্ত এটা আসলে কাজ করে। এইবার একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখাই, একদম এইটুক ধারণার উপরই। লাইট, মোর লাইট। এইটা প্রবাবলি আমার প্রবলেম সলভিং ক্যারিয়ারের প্রথম প্রবলেম যেটা আমি সলভ করছিলাম, ফার্স্ট প্রবলেম। মানে হ্যালো ওয়ার্ল্ডও আমি ফার্স্টে সলভ করি নাই, হ্যালো কোথাও সাবমিট করি নাই আর কি, হ্যালো ওয়ার্ল্ড টাইপের কোনো কোড লিখে এইটা সাবমিট করছিলাম। সো এটা আমার মনে আছে এই কারণে প্রবলেমটা। আচ্ছা, প্রবলেমটা একটু দেখাই। কেউ কি প্রবলেমটা দেখছেন আগে? দেখে কমন মনে হয়? আচ্ছা, মেবি না। তো স্টেটমেন্টটা একটু যাই, তার আগে মেবি কেউ কোশ্চেন করতে নিছিলেন, কারো কি কোনো কোশ্চেন আছে? প্রশ্ন না ভাই, আমি আর একটা জিনিস আবার একটু কনফার্ম হতে যাচ্ছিলাম যে ওই যে বলো। সংখ্যাটা যে রুট এন, ওইটা বলার পিছনের যুক্তিটা কি? ওই 5টা যে রুট এনই হবে, যেমন 30 এর ক্ষেত্রে 5টা রুট এন হয়েছে। রুট এন হবে না আসলে, মানে রুট এন হচ্ছে আপার বাউন্ড, মানে তুমি রুট এন পর্যন্ত চেক করবা, বাট এক্স মানে লাস্ট তোমার যে পেয়ারটা আসবে,
যে লাস্ট জোড়াটা তুমি না না, পাবা। আমি যেভাবে চিন্তা করতেছিলাম, ধরি আমি কাউকে বুঝাইতে গেলাম, এখন সে হুম। আমাকে বললো যে এইটাই যে আপার বাউন্ড, এটা তো একটা কোইন্সিকুয়েন্স হইতে পারে না, যে এটা তো এবার তুমি পেয়ে গেছো, না। মানে এইটাই যে আপার বাউন্ডটা হবে, এটা কোন যুক্তিতে বলতেছো সেটা যদি বলো। বেসিক্যালি আচ্ছা, মানে এটা তো অলরেডি 3-4টা প্রমাণ তোমার সামনে আছে, মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রুফ তোমার কাছে আছে। সবচেয়ে বড় প্রুফ হচ্ছে হ্যাঁ √n+1। মানে এটা যদি আপার বাউন্ড না হয়, মানে তুমি প্রুফ করো কিভাবে যে তুমি একটা ক্লেম করো যে এটাই এটা। যদি তুমি এটাকে ডিসপ্রুভ করতে চাও তখন তুমি এটার এগেইনস্টে একটা কিছু দাঁড় করাও এন্ড সামহাউ এটা প্রুফ করো যে তুমি এটার এগেইনস্টে যেটা দাঁড় করাইছো সেটা রং। দ্যাট মিন্স এটা এর থেকে বড় হইতে পারে না, রাইট? আমরা তো এইভাবেই যে ইন্ডাকশন হ্যাঁ মেথডে আমরা এমনি প্রুফ করি সবকিছু। সো √n যদি আমার এর জন্য আপার বাউন্ড না হয়, তার মানে এর থেকে বড় আপার বাউন্ড আছে, রাইট? এটা যদি আপার বাউন্ড না হয়, হ্যাঁ ইজিলি বলা যায়। এন্ড তার থেকে সবচেয়ে ক্লোজেস্ট পসিবল আপার বাউন্ড, মানে বড় আপার বাউন্ড কি হইতে পারে? √n+1, অথবা এটাকে যদি আরো জেনারেলি কেউ লিখতে চায় √n+k। এই কে যে কোনো কিছু হইতে পারে, বাট অবভিয়াসলি গ্রেটার দেন 0, রাইট? মানে এটা তো একদম হ্যাঁ স্ট্রেট ফরওয়ার্ড, যে কেউ এটুক পর্যন্ত অ্যাটলিস্ট সে মানে একমত হবে। তারপর তুমি জাস্ট এটাকে সিম্পলি, ও আচ্ছা, এরপরের ক্লেম। তো এ আর বি এর প্রপার্টি প্রত্যেকটা স্টেপে শিওর থাকা লাগবে যে আমি আসলে যে এ বলতেছি, বি বলতেছি, এন বলতেছি, কে বলতেছি, কে কোনটা। সো তুমি অলরেডি এখানে বাই ডেফিনেশন তুমি লিখে দিছো যে এ বি এর সম্পর্কটা কিরকম। এ বি সম্পর্ক হচ্ছে এই দুইজনকে যদি তুমি গুণ দাও তুমি এন পাবা। এটা কিন্তু এ আর বি এর প্রপার্টি। সো তুমি এটাও নিজে শিওর হইছো যে ওকে, এ আর বি এর টার্মিনাল ভ্যালু দুইটা কি হইতে পারে, এ ইন্টু এ অথবা এটাকে বি ইন্টু বি বলা যায়। এটা হচ্ছে তাদের টার্মিনাল ভ্যালু, যে দুইটা ডিভিজরকে গুণ দিলে আমি সর্বোচ্চ ওই সংখ্যাটা পাইতে পারি। প্রমাণ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যতগুলো আছে, একটা ডিভিজর পাও তুমি, ওইটাকে ওইটার সাথে গুণ দাও, তুমি আরেক ওই নাম্বারটা আবার পুনরায় পেয়ে যাও, রাইট? সো হ্যাঁ √n+k যদি আপার বাউন্ড হয়, আমাদের নতুন আপার বাউন্ড তো √n+k, দ্যাট মিনস এ যদি আপার বাউন্ড হয় তাইলে √n+k ইন্টু √n+k অবশ্যই এবং অবশ্যই n এর সমান হবে, কারণ সে অবশ্যই তখন পূর্ণবর্গ সংখ্যার মতো হবে। ওই যে তুমি 4 × আচ্ছা, 4। আবার তখন এটাই দেখালেন যে ওইটা এন এর থেকে বড় হয়ে যায়, রাইট, এন আর থাকে রাইট, না। রাইট। তার মানে বুঝতে হচ্ছে n পেরেছি। থেকে অলরেডি বাইরে চলে যেতেছে, তার মানে এটা আপার বাউন্ড হওয়া সম্ভব না। তার মানে আপার বাউন্ড আমাদের √n ছিল। ক্লিয়ার এবার? হ্যাঁ হ্যাঁ, এবার ক্লিয়ার হয়। আচ্ছা, ওকে। এইবার এই প্রবলেমটা নিয়ে একটু আসি। আমি কিন্তু জাস্ট প্রাইমারিটি টেস্টিং দেখছি, এর বাইরে আমরা কিচ্ছু দেখি নাই। তো এবার এই প্রবলেমটা নিয়ে একটু কথা বলা যাক। There is a man named Mabu for switching on off light in our university. He switches on off the lights in a corridor. একটা করিডোরে হচ্ছে সে শুধু লাইট জ্বালায় নি ভাই, এটাই কাজ। তো এভরি বাল্ব হ্যাজ ইটস ওন টগল সুইচ। টগল সুইচ হচ্ছে একবার প্রেস করলে সে অন হয়, আবার প্রেস করলে অফ হয়। যে অনেক সময় আমরা মানে টগল পেন ইউজ করি, কলমের উপরে হচ্ছে একটা থাকে, চাপ দিলে একবার নিপটা বের হয়, আবার আবার সেম ভাবে চাপ দিলে নিপটা ভিতরে ঢুকে। এগুলোকে টগল সুইচ বা টগল পেন বলে আর কি। সো দ্যাট ইজ ইফ ইট ইজ প্রেসড দেন দি বাল্ব টার্নস অন, another press will turn it off. To save power consumption, or maybe he is mad or something else, he does a peculiar thing. কি করে? If in a corridor there is n bulbs, যদি একটা করিডোরে n সংখ্যক বাল্ব থাকে, he walks along the corridor back and forth n times. সে হচ্ছে ওই করিডোরের এক মাথা থেকে আরেক মাথা হচ্ছে সে n বার আসা যাওয়া করে, n times, and i তম ওয়াকে এসে সে হচ্ছে ওই লাইটগুলোকেই ওই লাইটের সুইচ গুলোতে একবার করে প্রেস করে, যাদের সুইচ নাম্বারগুলো হচ্ছে আই দিয়ে ডিভিজিবল। মানে লজিকটা হচ্ছে অনেকটা এরকম। ধরো খুবই উইয়ার্ড আর কি, বাট স্টিল সেইভাবেই করে। তো এই যে লেটস সে লাইট আছে হচ্ছে 10টা লাইট আছে। তো সে প্রথমবার যখন প্রথমে অন ছিল না অফ ছিল খেয়াল নাই, আমি জাস্ট সুইচের কাউন্ট চিন্তা করি। তো প্রথমবার প্রথম ইটারেশনে সে প্রত্যেকটা লাইটের সুইচ একবার করে প্রেস করে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলা সুইচ একবার করে প্রেস করে। সে আবার শুরুতে আসে লাইনের, একবারে সবগুলা সুইচ টেপা সে এবার শুরুতে আসে। আসার পর এটা তো তার দ্বিতীয় ওয়াক, মানে i = 2, সেকেন্ড ওয়াক i = 1 হয়ে গেছে অলরেডি। সো i = 2 তে এসে ওই লাইটগুলোর সুইচ গুলাতে সে প্রেস করে যাদের সুইচ নাম্বার হচ্ছে এই 2 দিয়ে বিভাজ্য। সো 2 দিয়ে বিভাজ্য কারা কারা? 2 4 2 4 6 8 6
8 এবং 10। সো এই সুইচগুলোতে সে একবার করে প্রেস করবে, তারপর সে আবার হাঁটা শুরু করে। এবার 3 দিয়ে বিভাজ্য যে সংখ্যাগুলো শুধু সেই সুইচগুলোতে একবার প্রেস করবে। সো 3, 6, 9 শেষ। এরপরে 4 দিয়ে, 4, 8, এরপর 5 দিয়ে, সো 5, 10, এরপর 6 দিয়ে, এরপর 7 দিয়ে, এরপর 8 দিয়ে, এরপর 9 দিয়ে এবং ফাইনালি 10 দিয়ে। সো এই 10 বার যখন সে ঘুরে, সে এই সিস্টেমে হচ্ছে লাইটের সুইচগুলো অন করে এবং অফ করে, অন করে এবং অফ করে, মানে ওই টগল সুইচটা প্রেস করতে থাকে। সো মানে ও কিভাবে অ্যাটলিস্ট সুইচ অন অফ করতেছে এই অ্যাপ্রোচ সবাই বুঝছি, মানে স্ট্র্যাটেজি বুঝছি সবাই, সে কি করবে আসলে। জি ভাই, জি আচ্ছা, এবার ভাই। এবার প্রবলেমে আসি যে ও কি চাইছে আসলে এখানে। সো নাও ইউ হ্যাভ টু determine what is the final condition of the last bulb, is it on or off। মানে তোমাকে একটা নাম্বার দিয়ে দিবে n, ধরো n সংখ্যক লাইট থাকবে, আমাদের এখানে n হচ্ছে 10, n equals to 10। সো এইভাবে যখন সে 10টা রাউন্ড দিবে, মানে n সংখ্যক রাউন্ডই তো সে দেয়, সো 10 রাউন্ডের পরে ফাইনালি লাইটটা কি অন থাকবে নাকি অফ থাকবে। ফাইনাল লাইটটা, শুধু 10 নাম্বার লাইটটা, 1 থেকে n-1 পর্যন্ত লাইট নিয়ে টেনশন নেই আমার, ফাইনাল টার্গেট হচ্ছে লাস্ট বাল্বটা কি অবস্থায় থাকে, অন থাকে নাকি অফ থাকে। সো এইটা আমাকে বের করা লাগবে। পয়েন্ট নাম্বার 1, একটা লাইট অন আছে নাকি অফ আছে এটা জানার জন্য দুইটা ইনফো দরকার। ইনফো 1, লাইটটা কি আগে সুইচ টেপার আগে অন ছিল নাকি অফ ছিল, এবং ইনফো নাম্বার 2, ওই লাইটটার যে সুইচ ছিল সেখানে টগল সুইচটা কয়বার প্রেস করা হয়েছে। এই দুইটা ছাড়া আর কি কোনো ইনফো দরকার? না। আচ্ছা, ইনফো 2 কে আরেকটু সিম্পলিফাই করা যায়, কয়বার প্রেস করা হয়েছে এটাও দরকার নাই, এটা কি ইভেন সংখ্যকবার প্রেস করা হয়েছে নাকি অড সংখ্যকবার প্রেস করা হয়েছে, এই ইনফোটা থাকলেই হয়, রাইট? রাইট। সো আমি জিনিসটাকে বয়েল ডাউন করে অনেক ছোট করে নিয়ে আসলাম, যে লাস্ট বাল্বের ইনফো মানে অন আছে নাকি অফ আছে জানার জন্য এটা জানা দরকার, যে ইনিশিয়াল স্টেট এটা জানা লাগবে, এন্ড ফাইনালি এটা জানা লাগবে যে টগল সুইচটা কি ইভেন সংখ্যকবার প্রেস করা হয়েছিল নাকি অড সংখ্যকবার প্রেস করা হয়েছিল, ইভেন অর অড কাউন্ট। এখন আমি এটা জানি যে আমি যদি টগল সুইচ ইভেন সংখ্যকবার প্রেস করি তাইলে লাইটের ফাইনাল স্টেট হবে ইনিশিয়াল স্টেটের সমান, তাই না? হ্যাঁ। সো এটা যদি ইভেন সংখ্যকবার প্রেস করা হয়, এই লাইটের ফাইনাল স্টেট হবে ইনিশিয়াল স্টেটের সমান। মানে সে যদি শুরুতে বন্ধ থাকে, 10 বার যদি আপনি তাকে সুইচ অন অফ করেন ওই স্পেসিফিক লাইটটায়, অন অফ অন অফ অন অফ করতে থাকেন, সে টেকনিক্যালি শুরুর স্টেটটাতেই থাকবে। ওকে, সো এটা একটা ব্যাপার। আর যদি অড হয় তাহলে ইনিশিয়াল স্টেটের উল্টা হবে ফাইনাল স্টেট। মানে আপনি যদি একটা লাইট শুরুতে অন থাকে আর আপনি একবার প্রেস করেন সে অফ হয়ে যাবে, আপনি 3 বার প্রেস করলে সে শুরুতে যদি অন থাকে সে অফ হবে, আপনি যদি 5 বার প্রেস করেন শুরুতে যদি অফ থাকে তাহলে সে অন হবে। তার মানে ইনিশিয়াল স্টেটটা যা থাকবে ফাইনাল স্টেট হবে তার উল্টা। সবাইকে এই দুইটা ইনফো বুঝলাম? জি। আচ্ছা, ইনিশিয়াল স্টেটটা এই প্রবলেম স্টেটমেন্টে কোথাও উল্লেখ করা আছে কিনা একটু দেখি। আম, the power consumption in order to the box on the quarter any switch when coming back to the initial position, hyperbox is dependence going to the আচ্ছা, এখানে ইনিশিয়াল স্টেটটা ডিরেক্ট আমি এটা আগেও দেখছিলাম প্রবলেম স্টেটমেন্টটাতে ইনিশিয়াল স্টেটটা বলে নাই, বাট মেবি অ্যাজিউম করে নিতে বলছে যে ইনিশিয়াল স্টেট হচ্ছে অন, যেহেতু সে লাইট মানে সে তো সবগুলা লাইটই অফ করা হচ্ছে তার টার্গেট টেকনিক্যালি। সো শুরুতে তার মানে অন ছিল, মানে অফ করিডোরের সব লাইট বন্ধ, সে ক্যান বারবার মানে অনর্থক সুইচ প্রেস করতে থাকবে। সো আমরা গেস করে নেই যে ইনিশিয়াল স্টেট হচ্ছে অন, কারণ গেস যদি ভুল হয় জাস্ট উল্টায় দিলেই হবে, ইনিশিয়াল স্টেটটাকে অফ ধরলেই হবে তখন। তো এইখানে ফার্স্ট হচ্ছে এখানে ওরা ভ্যালু 3 এটার ক্ষেত্রে হচ্ছে ওরা বের করতে বলছে, এটার ক্ষেত্রে ওদের অ্যান্সার আসছে নো। তো আমরা একটু দেখি 3-এর ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে। 1 2 3 তিনটা লাইট যদি থাকে, প্রথম ইটারেশনে সে সবগুলাকে একবার প্রেস করবে, দ্বিতীয় ইটারেশনে সে শুধু 2 কে প্রেস করবে, আর তৃতীয় ইটারেশনে সে শুধু 3 কে প্রেস করবে। তাহলে 3 কে কয়বার প্রেস করা হইলো? 2 বার। তার মানে ইভেন সংখ্যকবার আমি 3 কে প্রেস করছি, আর তার মানে ফাইনাল স্টেট হবে ইনিশিয়াল স্টেটের সমান।
তার মানে ওদের অ্যান্সার আসছে নো, তার মানে ইনিশিয়াল স্টেট হচ্ছে অফ। ওকে, তার মানে ইনিশিয়াল স্টেট হচ্ছে আমার অফ। আচ্ছা ওকে, আমরা এই যে টেস্ট কেস অ্যানালাইসিস করেই কিন্তু বের করতে পারছি। আচ্ছা, আমরা প্রবলেম কি বুঝছি মোটামুটি, মানে ব্রুট ফোর্স যদি আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে বলে পারবো লুপ টুপ হ্যাঁ ভাই। চালায় দিয়ে। আচ্ছা, তো এইখানে এন এর ভ্যালু হচ্ছে 2^32 - 1, যেটা রাফলি 4 × 10⁹, 2 × 10⁹, সরি ভুল বলছি, 4 × 10⁹, মানে রাফলি এটা 10⁹। তো আমি যদি এইভাবে লিনিয়ার লুপ চালানোর চিন্তা ভাবনা করি, আর আমাদের এই অ্যাপ্রোচ রান টাইম আসলে কত আসে, আমি প্রথম লুপ 1 থেকে n পর্যন্ত যাই, দ্বিতীয় লুপ আমি প্রথম লুপের সাইজ সাইজ কত, আমি যদি 1 থেকে n পর্যন্ত যাই, এক ঘর এক ঘর এক ঘর করে যেতে থাকি, লুপের সাইজ কত হয়, n না, n। n। আমি যদি হচ্ছে এরপরে 2 থেকে আমি লুপটা চালানো শুরু করি এবং 2 ঘর পর পর যাই, আমার লুপের সাইজ কত হবে, n/2। n/2। আমি যদি 3 এর ক্ষেত্রে করি n/3, আমি যদি 4 এর ক্ষেত্রে করি n/4, এরকম করতে 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 আমি n/n পর্যন্ত গেলাম। ওকে, সো আমার টোটাল এতগুলা স্টেপ লাগবে না, টোটাল নাম্বার অফ স্টেপ আমি যদি ব্রুট ফোর্স করতে চাই। জি। সো আমি যদি n কমন নেই, আমি পাবো 1, 1/2, 1/3, 1/4, এরকম করতে করতে 1/n, রাইট? সো আমি যদি n কমন, মানে n তো কমন নেই আছে, এই সিরিজটা n এর ভ্যালু সিগনিফিকেন্টলি লার্জ হইলে এই সিরিজটাকে কি বলা হয়, কেউ কি জানি? 1 + 1/2 + 1/3 + 1/4, ন্যাচারাল নাম্বারের এই ইনভার্স সিরিজটা কি নাম এটার? এটাকে বলা হয় হারমোনিক সিরিজ, হারমোনিক সাম। এই হারমোনিক সাম এন এর ভ্যালু সিগনিফিকেন্টলি লার্জ হলে, যত বড় হইতে থাকে, এই হারমোনিক সামটা আসলে কনভার্জ করতে থাকে লগ এন এ, মানে এটার যোগফল হয় লগ এন। সো এটা নেটে সার্চ করলেই পাবেন হয়তো, বা প্রুফ কঠিন, প্রুফ দেখার দরকার নেই আপাতত, খুবই মানে আউট অফ দ্য কনটেক্সট হবে তখন, বাট জাস্ট এটা মাথায় রাখলেই হবে, 1 + 1/2, 1/3, 1/4, ব্লা ব্লা ব্লা। এটা যদি আপনি এন এর ভ্যালু যত বড় হইতে থাকবে, যোগফলটা আসলে লগ এন এর কাছাকাছি যাবে তখন, মানে তত অ্যাকুরেট হইতে থাকবে লগ এন। সো এটাকে তখন বলা যায় n × log n। তো আমাদের n এর ভ্যালু অলরেডি 10⁹। সো আমরা কি log n কোনো অ্যালগোরিদম অ্যাফোর্ড করতে পারবো? n এর ভ্যালু যদি 10⁹ হয়, আমরা কি n log n এরকম কোন অ্যালগো অ্যাফোর্ড করতে পারবো? টাইম লিমিট কত? 1 সেকেন্ড। না, পারবো না। এটা সম্ভব না, কারণ এটা যদি লিনিয়ারও হইতো, এনও হইতো, 10⁹ এর জন্য 100 সেকেন্ড লাগতো। সো অবভিয়াসলি কোনো প্রবলেমে 100 সেকেন্ড টাইম দেওয়া হবে না। আর n log n এর জন্য তো এটা 10⁹, তার জন্য 32, 32 × 10⁹, মানে 32 × 100, মানে 3200 সেকেন্ড টাইম লাগবে একটা টেস্ট কেসই হ্যান্ডেল করতে। এবং মজার ব্যাপার, মাল্টিপল টেস্ট কেস আছে, সবগুলো টেস্ট কেস মিলায় ধরতে পারেন রাফলি টাইম লিমিট, এখানে 3 লিখছে, বাট রাফলি ধরতে পারেন 1 সেকেন্ড। আচ্ছা, তার মানে আমাদের ডিফারেন্ট কিছু চিন্তা করা লাগবে, কিছু মানে চিন্তার খোরাক এখানে, যে আমাদের জাস্ট ইয়েস অর নো প্রিন্ট করা লাগবে। 1, 2, আমার শুধুমাত্র লাস্ট যেই আমার লাইটটা, শুধু ওর স্ট্যাটাসটা আমার জানা দরকার, আর কোনোটার স্ট্যাটাস জানা দরকার নেই। 3, আমার শুধু এটা জানা দরকার লাস্ট যে বাল্বটা আছে সে কি ইভেন সংখ্যকবার প্রেস হয়েছিল নাকি অড সংখ্যকবার প্রেস হয়েছিল, এই ইনফোটা জাস্ট আমার জানতে পারলেই হয়ে যেতেছে, রাইট? জি। আচ্ছা, এখন এই যে আমি এখানে একটা ছোট চার্টের মতো আঁকছি, প্রত্যেকটা নাম্বারের নিচে লাল এই ডট গুলো আছে, দেখি কেউ প্যাটার্ন ম্যাচ করে কিছু বের করতে পারে কিনা। প্রত্যেকটা নাম্বারের নিচে কতগুলা লাল ডট আছে, এটা কি কোনো কিছু আহ কোনো জিনিস আমাদেরকে বুঝায়, কোনো কিছু আহ কোনো কিছু দিকে আমাদেরকে ইন্ডিকেট করে? 1 এর নিচে একটা, 2 এর নিচে দুইটা, 3 এর নিচে দুইটা, 4 এর নিচে তিনটা, 5 এর নিচে দুইটা, 6 এর নিচে চারটা, 7 এর নিচে আবার দুইটা, 8 এর নিচে চারটা, 9 এর নিচে তিনটা, 10 এর নিচে চারটা। সো এই যে প্রত্যেকটা নাম্বারের নিচে এতগুলা করে হচ্ছে লাল ডট আছে, সো আমি কি কিছু গেস করতে পারি যে এই সংখ্যাটা, লাল ডটের সংখ্যা, ওই নাম্বারটার সাথে কোনোভাবে ডিরেক্টলি রিলেটেড কিনা?
2 মিনিট চিন্তা করি, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হইতেছে এটা। মৌলিক সংখ্যাগুলোর নিচে দেখতেছি দুটো করে সব। রাইট রাইট। আর ভাই আমি আমার উত্তরটা চ্যাটে দিচ্ছি পার্সোনালি। আচ্ছা ওকে, রাইট রাইট, ঠিক আছে সাদিক যেটা বলছো, বাট আমি এটা বললাম না আর কি, বুঝতেই পারতেছো যে কারণে পার্সোনালি তুমি আমাকে হ্যাঁ দিছো। হ্যাঁ আচ্ছা ওকে, সো দেখি কেউ বলতে পারে কিনা। হ্যাঁ, মৌলিক মানে যারা প্রাইম নাম্বার তাদের ক্ষেত্রে ওই প্রাইম নাম্বার গুলোর নিচে এক্স্যাক্টলি দুইটা হচ্ছে লাল ডট। প্রাইম নাম্বারের ক্ষেত্রে এক্স্যাক্টলি দুইটা কি আসে, কোন জিনিসটা দুইটা আসে প্রাইম নাম্বারের ক্ষেত্রে? ডিভিজর সংখ্যা না? জি। আচ্ছা, 6 এর নিচে কয়টা আছে? 4টা। 6 ডিভিজর কয়টা? 4টা। 4টা। 8 এর ডিভিজর কয়টা? 4টা, 10-এর ডিভিজরে 4টা। তার মানে এই প্রত্যেকটা নাম্বারের নিচে যে ডট গুলো দেখতেছেন, এই ডট গুলো আসলে কি? ওই পার্টিকুলার নাম্বারটার ডিভিজরের কাউন্ট না? জি। আচ্ছা, তার মানে আমার কি দরকার? শুধু লাস্টের যে নাম্বারটা তার ডিভিজরের কাউন্ট সামহাও বের করতে পারলেই হয়, রাইট? হুম। কাউন্টও দরকার নাই, কি দরকার? ডিভিজর কি জোড় সংখ্যক আছে নাকি বিজোড় সংখ্যক আছে, এইটুকু না? জি, এটাই দরকার। সো একটা নাম্বারের ডিভিজরের কাউন্ট বিজোড় হয় কখন? পূর্ণবর্গ সংখ্যা হলে। সংখ্যাটা পূর্ণবর্গ যদি হয়, এছাড়া কখনোই বিজোড় হবে না, আমরা অলরেডি আগে দেখে আসছি, রাইট? আর জি। জোড় হবে কখন? যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়। তার মানে একটা লাস্টের যে নাম্বারটা যেটা হচ্ছে এন, সে যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে ইনিশিয়াল স্টেট চেঞ্জ হবে, আর যদি সে পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে ইনিশিয়াল স্টেট চেঞ্জ হবে না। অলমোস্ট মানে বলা যেতে পারে আমাদের এখন O1 সলিউশন, মানে যদি আমার স্কয়ার রুট আমি বের করতে পারি, স্কয়ার রুট যদি log n, মানে এটা O1 এ বের হয় না, তার মানে আমার সলিউশন কি দাঁড়াইলো? আমি ইনপুট নিব n, জাস্ট চেক করব সে কি পারফেক্ট স্কয়ার কিনা, এটা চেক করব। যদি পারফেক্ট স্কয়ার হয় তার মানে আমার ইনিশিয়াল স্টেট চেঞ্জ হবে, তার মানে আমার অ্যান্সার আসবে ইয়েস। আর যদি পারফেক্ট স্কয়ার না হয় তার মানে আমার ডিভিজরের কাউন্ট হচ্ছে ইভেন, তার মানে আমার ইনিশিয়াল স্টেট চেঞ্জ হবে না। ইনিশিয়াল স্টেট যেহেতু নো ছিল, এখনো নো থাকবে। ডান। তার মানে 3-এর বেলায় 3 যেহেতু কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তার অ্যান্সার আসছে নো। আমি যদি হচ্ছে এখানে ইয়েস পাইছি কার কার ক্ষেত্রে, এই যে 6241, ওর ক্ষেত্রে আমি অ্যান্সার ইয়েস পাইছি। দেখি 6241 কি আমার পূর্ণবর্গ কিনা। আমি যদি 90 কেস, হ্যাঁ, তিনটা কি টেস্ট কেস না ওটা? আর না না না, এটা হচ্ছে 64। না না ভাইয়া, এটা হচ্ছে এন্ড অফ ফাইল পর্যন্ত ইনপুট যাবে, বুঝছো? ও সো আচ্ছা আচ্ছা। যদি 0 হয় তাহলে এটা এখানে ব্রেক করবে আর কি। তো 90 × 90 কত আসে? ওরে বাবা বিশাল, সরি, 90 × 90 8100, সরি একটু ছোট হবে। 80 × 80 6400, সরি একটু ছোট। 78 × 78 6084, সো 79 × 79 6241। সো 79 কে স্কোয়ার করলে 6241 পান। সো 6241 হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার, সো তার জন্য অ্যান্সার আসবে ইয়েস। আর ফাইনালি 8191 এটা পারফেক্ট স্কোয়ার না, সো তার জন্য অ্যান্সার আসছে নো। তার মানে টেকনিক্যালি দেখেন প্রবলেমটাকে আপনি কিসে কনভার্ট করছেন। একটা নাম্বার কি পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা না, জাস্ট এটা বের করতেছেন। 3 পূর্ণবর্গ সংখ্যা না, অ্যান্সার নো। 6241 পূর্ণবর্গ সংখ্যা, অ্যান্সার ইয়েস। তারপর হচ্ছে 8191 পূর্ণবর্গ সংখ্যা না, সো এটার অ্যান্সার হচ্ছে নো। প্রবলেম কি ছিল আর প্রবলেমটাকে কিসে কনভার্ট করছেন, এই ইনসাইট গুলো আপনার মধ্যে আসতো না যদি না আপনি ওই ডিভিজিবিলিটির ব্যাপারটা আগে থেকে জানতেন। আপনি আগে থেকে এটা যদি না জানতেন যে প্রাইম নাম্বারের ক্ষেত্রে আপনি যখন তার ডিভিজর গুলো বের করার ট্রাই করেন, আপনি কোন অ্যাপ্রোচে আগান। এই যে ডিভিজরের সংখ্যা জোড় সংখ্যক থাকে বিজোড় সংখ্যক থাকে, এটার প্রমাণ যদি করতে চান আপনাকে n = a * b তে যাওয়াই লাগবে। সো আপনি যদি তার ভিতরের ইনসাইট গুলো বোঝার চেষ্টা করেন, আপনাকে আসলে ওই প্রাইমের পার্টটুকু 10-এর হাফটা ডট আসতেছে, 10-এর হাফটা ডট আসতেছে, হাফটা মানে 5টা, 10-এর হাফ না, 10-এর তো ডট 4টা, কারণ 1 2 5 10। বেসিক্যালি 10 নাম্বার লাইটটা তুমি ওই ইটারেশন গুলাতে হিট করবা
যে ইটারেশন গুলো হচ্ছে 10-এর ডিভিজর, লাইক এক নাম্বার ইটারেশনে 10 কে হিট করবা, 2 নাম্বার ইটারেশনে 10 কে হিট করবা, 5 নাম্বার ইটারেশনে 10 কে হিট করবা, আর 10 নাম্বার ইটারেশনে 10 কে হিট করবা। সো 10-এর হিট কাউন্ট হবে 4। দ্যাট মিনস আমি আসলে জাস্ট এটা বের করতে চাইতেছি যে নাম্বারটা কি আসলে পূর্ণবর্গ সংখ্যা কিনা। তো এর ইনপুট নিলাম, লং লং এও কাজ করতে পারেন চাইলে, বাট 2 - 1 এটা ইন্টে ধরবে না, এটা লং লং এ মানে আনসাইন্ড ইন্টে যাবে আর কি। 2 - 1 পর্যন্ত ইন্টের রেঞ্জ। সো আমরা লং লং এই যাই, সেফ থাকলাম, ইনপুট নিলাম এন্ড অফ ফাইল পর্যন্ত। মানে আমি জানি না কয়টা ইনপুট থাকবে, বাট শেষ কোথায় সেটা আমি জানি, যে n = 0 হলে শেষ। সো এটা যদি না হয় তাহলে আমাকে জানা লাগবে n কি পূর্ণবর্গ সংখ্যা কিনা। ইজিলি বের করা যায়। সো আমি sn স্কয়ার রুটটা বের করি ফার্স্টে, স্কয়ার রুট l, লং লং বড় সংখ্যা যদি আপনি স্কয়ার রুট করতে চান। এন্ড আমি যদি এটা দেখি যে sn ইনটু sn ইকুয়ালস টু n, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আউটপুট দিব ইয়েস, আদারওয়াইজ আউটপুট দিব নো। টাইম কমপ্লেক্সিটি লগ n, স্কয়ার রুট অফ কোনো কিছুর বর্গ বের করতে চাইলে এটার রান টাইম কমপ্লেক্সিটি আসে 6241 না? হ্যাঁ, এটা আসে লগ n। সো এটা আমি এখন সাবমিট করি। করব কেমনে? ভিজাজ, কারণ আমি জানি না আমার ইউভি এর ক্রেডেনশিয়াল জানা নেই, খাই ফেলছি। প্রবলেমে যাব, তো অ্যাড দেয়। প্রবলেম নাম্বার হচ্ছে 10110 লাইট মোড লাইট, সাবমিট। এটা আসলে দরকার নাই। এটা 10 মাস আগেও সাবমিট করা হয়েছিল একবার, কি করছিল? আচ্ছা, ক্লাস নেওয়ার সময় মেবি কোড করা হয়েছে সেটা। অ্যাকসেপ্টেড। 50 মিলি সেকেন্ড এটা রান টাইম মোটামুটি। সবাই কি বুঝলাম? মানে কতগুলা জাস্ট ছোট্ট একটা সলিউশন, কিন্তু এটার পিছনে আসলে কত কিছু আছে। মানে এই যে আপনি জাস্ট হয়তোবা ওই নাম্বারটার ডিভিজরের কাউন্ট দেখে আপনি বলে দিতে পারতেছেন যে লাইটটা কি অন থাকবে নাকি অফ থাকবে, মানে ওইখানে কতবার হিট পড়তেছে, অনেকগুলা স্টেপ, কিন্তু ফাইনাল সলিউশনটা সুন্দর, হয়তো 1 লাইন বা 2 লাইনের সলিউশন। তো আমি নিজে ফার্স্ট এটা এইভাবে সলভ করতে পারি নাই, আমাকে চিন্তা করা লাগছে একটু ব্রুট ফোর্স ওয়েতে। তারপরে প্রায় 1 সপ্তাহ আমি ট্রাই করছি, হয় না। তারপরে আহ, একটা ফ্রেন্ডের কাছ থেকে একটা হিন্ট পাইছিলাম যেটা লগ ইন টাইমে সলভ করা যায়। তারপরে চিন্তা করতেছিলাম লগ ইন কেমনে হয়, বা আমার তো নাম্বার থিওরি সম্পর্কে তো ভালো ধারণা ছিল না, দেখো আগে প্রবলেম সলভ করি নাই, ম্যাথ অলিম্পিয়াডও ছিলাম না, সো আইডিয়া নাই এগুলো কেমনে কি করে। তো পরে জাস্ট মানে আমি কিছু টেস্ট কেস অ্যানালাইসিস করছি, মানে 1 থেকে 100 পর্যন্ত কাদের ক্ষেত্রে নো থাকে কাদের ক্ষেত্রে ইয়েস থাকে, ব্রুট ফোর্স সলিউশন 1 থেকে 100 পর্যন্ত চালাইছি। তো তখন খেয়াল করছি যে ইয়েস হয় শুধু বর্গ সংখ্যাগুলোর ক্ষেত্রে, আর নো হয় অন্য সবার ক্ষেত্রে। তো তারপরে আমি জাস্ট এই কোড লিখে সাবমিট করে দিছি, পরে দেখি অ্যাকসেপ্টেড। কারণ আমি কিন্তু মানে টেকনিক্যালি আমার যদি কন্টেস্টের টাইমে আমাকে প্রবলেম সলভ করতে দিত এন্ড আমার এই জিনিসটা ধারণা নাই, আমি এক্স্যাক্টলি এই কাজটাই করতাম। আমি হয়তো বা কিছু ব্রুট ফোর্স টেস্ট কেসের ক্ষেত্রে দেখতাম কাদের ক্ষেত্রে নো আসে কাদের ক্ষেত্রে ইয়েস আসে, কারণ আমার অ্যান্সার 2 রকম আসতে পারে, হয় নো নাহলে ইয়েস। সো আমি যদি একটা বের করে ফেলতে পারি যে এর ক্ষেত্রে ইয়েস আসে বা এর ক্ষেত্রে নো আসে, তাহলে তো খেলা শেষ। সো আমি তখন এটা দেখছি যে কার কার ক্ষেত্রে নো কার কার ক্ষেত্রে ইয়েস। যখন দেখলাম যে ওকে এটা একটা প্যাটার্ন মেনটেন করে, ওই প্যাটার্ন দিয়ে সাবমিট করে দিয়েছি, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর তখন কিন্তু আমি প্রুফ জানতাম না, বাট তাও আমি এসি পাইছি। তো কন্টেস্টের মজাটা ওই জায়গায় যে অনেক সময় আপনি একটা জিনিস হয়তো প্রুফ করতে পারবেন না, বাট কন্টেস্টের মধ্যে আছেন, আপনার ইনটিউশন বলতে সেটা কাজ করা উচিত, লিখে সাবমিট করবেন, দেখবেন এসি হয়ে গেছে। বাট এই জিনিসটা আবার আপনি যখন কোনো টেক ইন্ডাস্ট্রির জন্য ইন্টারভিউ দিতে যাবেন, তখন আবার এটা কাজ করবে না, কারণ সেখানে একসেপ্টেড পাওয়াটা মুখ্য না, মুখ্য হইতেছে আপনার আইডিয়াটার পিছনে লজিকটা কি। তখন এখানে লজিকটা দরকার হয়। বাট প্রোগ্রামিং কন্টেস্টেও লজিক জানাটা দরকার, না হয় আপনি এর থেকে বড় প্রবলেম গুলা তখন আর তো ইনটিউশন দিয়ে সলভ করা যায় না সবসময়। সো দরকার এটা। ওকে, সবাই কি বুঝলাম মোটামুটি? জি ভাই, বুঝছি। হ্যাঁ ভাই। আচ্ছা, ওকে। আমরা কিছু জিনিস একটু
স্টাডি করতে করতে আগাবো আর কি ধীরে ধীরে। হ্যাঁ, আমি আজকে ক্লাস শেষে আপনাদেরকে কিছু আহ, কয়েকটা লিংক প্রোভাইড করবো আর কি, এগুলো একটু দেখবেন। তো আজকের ক্লাসটার জন্য আমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আপনাদের একটু স্টাডি করা। আহ, আমাদের যেহেতু মোটামুটি ভালো পরিমাণে টাইম আছে, আমরা ভালো মতোই আগাই, মানে কোনো কিছু বাদ না দিই, অ্যাটলিস্ট বেসিক জিনিসপত্রগুলো ভালো মতোই কভার করতে করতে যাই। এক নম্বরে আপনি একটু দেখবেন সবাই, যারা ক্লাস করতেছেন, প্রাইম আর কম্পোজিট নাম্বারের ডেফিনেশনটা দেখবেন। মানে এটাকে করেন না কেউ আর কি, নেগলেক্ট করেন না। কম্পোজিট, হঠাৎ আমি কম্পোজিট স্পেলিং ভুলে গেছিলাম, কম্পোজিটেটিভ না কি জানি লিখে ফেলতে গেছিলাম। প্রাইম কম্পোজিট আর ডেফিনেশনটা দেখেন, একটু হিস্ট্রি দেখেন। আমি সবাইকে এটা একটু সাজেস্ট করি আর কি, মানে কোত্থেকে আসলো, কে ফার্স্টে বের করলো, কত ধরনের প্রাইম নাম্বার আছে, প্রাইম কেন দরকার, প্রাইম হইলে কি হয় না হইলে কি হয়, বা এটা নিয়ে এত মানে ঘাটাঘাটি কেন হইতেছে, পৃথিবীর সবচেয়ে এখন পর্যন্ত ক্যালকুলেটেড সবচেয়ে বড় প্রাইমটা কোনটা, ইনফাইনাইট সংখ্যক প্রাইম আছে, সো সবচেয়ে বড় প্রাইম কোনটা ক্যালকুলেট হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো একটু ঘাটাঘাটি করেন, আগ্রহ জন্মাবে তখন, ভাল লাগবে জিনিসগুলো। তারপরে দেখেন যে আমরা ডিভিজর কিভাবে বের করতে পারি। হ্যাঁ, ডিভিজর ফাইন্ডিং, আমরা অলরেডি ডিভিজর ফাইন্ডিং এর অ্যালগোরিদম দেখে ফেলছি। সেটা হচ্ছে এই যে n ইকুয়ালস টু a ইন্টু বি, এইভাবে যখন আমরা লিখি, আমাদের সবগুলা এ আর বি কে যদি আপনি বের করে নিয়ে আসেন এন্ড ফাইনালি তাদেরকে আপনি কোন একটা ভেক্টরে রেখে তারপরে সর্ট করে দেন, সিরিয়ালি সবগুলো আপনি ডিভিজর পাবেন। একটাই কর্নার কেস, এ আর বি যখন সেম হবে তখন দুইটা নাম্বার পুশ হয়ে যেতে পারে, ওই কেসটা আলাদাভাবে হ্যান্ডেল করে একটা নাম্বার পুশ করবেন, ডান। তো সবগুলো ডিভিজর তখন আপনি বের করতে পারবেন। একটা নাম্বার যদি আপনার কাছে আসে, আপনি ওই নাম্বারের সব ডিভিজর বের করে আপনি হচ্ছে বলে দিতে পারবেন যে তার এই প্রপার্টি ওই প্রপার্টি। তো ডিভিজর ফাইন্ডিংটা একটু দেখবেন, অলরেডি এটা ক্লাসে দেখানো হয়ে গেছে, আপনাদের কাজ হচ্ছে জাস্ট কোড করা, এইটুকুই কালকের মধ্যে। আচ্ছা, কোডও অলরেডি, এই যে প্রাইমারিটি টেস্টিং এর যে কোডটা, এটাই অ্যাকচুয়ালি যদি n mod i ইকুয়াল ইকুয়াল 0 হয়, দ্যাট মিন্স আপনি দুইটা ডিভিজর পাইছেন, একটা হচ্ছে i আর একটা হচ্ছে n বাই i। সো জাস্ট ধরেন আপনি যদি প্রিন্টও করেন, প্রিন্ট করার বেলা একটু কেয়ারফুল থাকবেন, i আর n বাই i কি সেম হয় কিনা, সেম হলে জাস্ট একজনকে প্রিন্ট করবেন, এটাই, আর কিছু না। আর ভেক্টরে পুশ করতে গেলেও সেম, একজনকে পুশ করবেন। কি ব্যাপার, বারবার আসতেছে কেন এটা? আরে আচ্ছা, আসুক। সো প্রাইম কম্পোজিট হিস্ট্রি গুলো একটু দেখবেন, ডিভিজর ফাইন্ডিংটা দেখবেন, আর প্রাইমারিটি টেস্টিং এর কোড তো আমরা অলরেডি করছি, এটা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস প্রাইমারিটি টেস্টিং। এবং জাস্ট ফর রিডিং পারপাস, প্রাইমারিটি টেস্টিং এর অনেক ধরনের অ্যালগোরিদম আছে, কোনোটাই বুঝার দরকার নাই। আমরা যেটা হচ্ছে দেখাইছি এটা বাদে, আহ, যদি বুঝতে চান আপনার উপর, তো এইগুলো একটু দেখবেন। ধরেন একটা ওয়েল নোন প্রাইমারিটি টেস্টিং এর অ্যালগোরিদম হচ্ছে মিলার র‍্যাবিন, অনেক হাই লেভেলের জিনিস, বাট আমি জাস্ট ফর রিডিং পারপাস আপনাদেরকে বলতেছি এটা দেখবেন। মিলার র‍্যাবিন জাস্ট হচ্ছে রিডিং, আর কিচ্ছু না। অথবা কোনো একটা, আপনি ধরেন শুয়ে আছেন, বসে আছেন, ইউটিউব ভিডিও খুলে কোনো একটা এক্সপ্লেনেশন দেখলেন, কঠিন লাগলে বন্ধ করে দিবেন, মানে এর কোনো ফোর্স নাই। বাট যদি দেখেন জিনিসটা আগে থেকে, একটু ধারণা থাকে যে দুনিয়াতে কি কি জিনিস আবিষ্কার হয়ে গেছে অলরেডি এবং কত এফিশিয়েন্ট, ভাল লাগবে। মানে মিলার র‍্যাবিন হচ্ছে আপনার, ধরেন আপনি 10⁻18 লেভেলের কোনো নাম্বার, মানে এর থেকে বড় নাম্বার সম্ভব হয় না আমাদের 64 বিটের ক্ষেত্রে। তো এই রেঞ্জের কোনো নাম্বার নিয়েও যদি আপনি কাজ করেন, আপনি প্রবাবলি উইদিন 1 মিলি সেকেন্ড আপনি আউটপুট পাবেন যে ওই নাম্বারটা কি প্রাইম কি প্রাইম না। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এখানে এটার কারেক্টনেস হচ্ছে আপনার, এটা প্রবাবিলিস্টিক একটা অ্যাপ্রোচ। মানে একটা নাম্বার যদি প্রাইম না হয়, সে 100% প্রবাবিলিটিতে এটা বলতে পারে যেটা নট প্রাইম। বাট যদি সে বলে যে এই নাম্বারটা প্রাইম, সে যদি আউটপুট দেয় ইয়েস, তাইলে এটা 100% ট্রু না, সেটা একটা সার্টেন প্রবাবিলিটিতে বলে, কিন্তু সেই সার্টেন প্রবাবিলিটি অনেক হাই, 98% বা 99% বা 99.9999%। সো ওটা আর কি ছোট্ট একটা ভ্যারিয়েবল আছে, ওটা কন্ট্রোল করে পার্সেন্টেজটা বড় করা যায়। পার্সেন্টেজ যদি বড় করতে চান, রান টাইম একটু বাড়ে, একটু সে কস্টলি হইতে থাকে। আর যদি পার্সেন্টেজ আপনি ধরেন 98 99 এখানে রাখতে চান, তখন সে ভয়ানক ফাস্ট কাজ করে। আমি ব্রুট ফোর্স ওয়েতে 10⁻12 পর্যন্ত আমি সব প্রাইম জেনারেট করে দেখছি, এই মিলার র‍্যাবিন মানে প্রাইম, মানে প্রাইমারিটি টেস্ট করে দেখছি, দেন কাউন্ট করছি আর কি যে
কয়টা প্রাইম সে বের করতে পারে। 10^12 পর্যন্ত তার অ্যাকুরেসি 100% ছিল, মানে সে ভুল একটাও করে নাই, সবগুলোই কারেক্টলি করছে। আর বাকিগুলো টেস্ট করার মতো আমার কম্পিউটারের পাওয়ার ছিল না, তো সারা জীবন রান করে রাখা লাগবে। বাট 10^18 দিয়ে আমি আইসিপিসি তে প্রবলেম, আমাদের লাইভ কোডিং মানে লাইভ আইসিপিসি তো আমরা হচ্ছেই করছি, প্রবলেম সলভ করছিলাম এটা দিয়ে, 2018 প্রিলিমিনারিতেই ছিল। সো ওইখানে 10^18 দিয়ে আমরা 10^18 এর যে রেঞ্জ ছিল সেখানেও মিলার র্যাবিন ইউজ করছি, আরামসে একসেপ্টেড হয়েছে, মানে কোনো ঝামেলা করা লাগে নাই। সেটা টেস্টেড মোটামুটি 10^18 এর মধ্যে সবাই এইটাই ইউজ করে। সো এত এফিশিয়েন্ট একটা অ্যালগো কিভাবে কাজ করে প্রবাবিলিস্টিক, জাস্ট যাদের ম্যাথ নিয়ে আগ্রহ আছে তারাই দেখেন, আদারওয়াইজ টাইম ওয়েস্ট মনে হইতে পারে। সো কালকে পর্যন্ত জাস্ট এইটুক কাজ। কালকের ক্লাসে আমরা দেখব প্রাইম জেনারেশন বেসিক্যালি। আজকে তো প্রাইমালিটি টেস্টিং গেল, কালকে দেখবো প্রাইম জেনারেশন। এবং কালকের ক্লাস শেষ হওয়ার পর আমরা রাত থেকে একটা কন্টেস্ট লঞ্চ করবো, যেটা নাম্বার থিওরির উপর বেস করে হবে। ওকে, টেকনিক্যালি ক্লাস শেষ। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারে। আমাদেরকে সপ্তাহে 3টা ক্লাস হবে? নট এক্স্যাক্টলি, আমাদের এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমরা 2 সপ্তাহে তো সচরাচর 4টা ক্লাস আমরা নিতাম, এখন আমরা 2 সপ্তাহে টার্গেট করব, কারণ আমাদের অনেক রমজানের বড় একটা গ্যাপ ছিল, আমাদের মাঝে ক্লাস শুরু করতে লেট হয়েছে। তো আমরা 2 সপ্তাহ এখন 5টা ক্লাস করব, কারণ 3টা হইলে একটু বেশি লোড হয়, আমি 3টা 2টা এভাবে নিব আর কি। সো কারণ মানে পেজটা ধরে রাখা লাগবে এক, প্লাস অনেকদিন হয়ে গেছে, অনেকে আর কি হয়তো ডিফারেন্ট কোনো প্ল্যানিং থাকতে পারে। সো আমরা উইক 2 উইকে 5টা ক্লাস। সো আমাদের যেহেতু এটা 12 নাম্বার ক্লাস নাকি, আজকে 13 গেল, আজকে হচ্ছে 13। সো এক মাসে আমরা টার্গেট করতে পারি আমরা 10টা ক্লাস করব। সো এটা কি মাস? মে। সো জুনের এই সময় আমাদের প্রবাবলি কোর্স শেষ হবে, জুনের 12 তারিখ বা 13 তারিখের দিকে আমরা কোর্স শেষ করব। এটা হচ্ছে আমাদের প্ল্যান। আর আচ্ছা, ওকে, এইটুকুই। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আর আপনাদের যাদের কোনো বন্ধু বান্ধব আছে যারা অলরেডি এই আমাদের এই কোর্সে এই ব্যাচেই এনরোলড, হয়তোবা ক্লাসে আসতেছে না বা সামথিং, তাদেরকে একটু রিমাইন্ডার দিন যে আমরা অলরেডি ক্লাস শুরু করছি এবং আমরা নাম্বার থিওরির ক্লাস করছি, এটা সেটা আমাদের মোটামুটি এখন রেগুলার ক্লাস হইতেছে। তারা যেন ক্লাসে আসে, বা আপনার পরিচিত যদি কেউ থাকে যে হয়তোবা কোনো কারণে ক্লাসে আসতে পারতেছে না, তাকে একটা রিমাইন্ডার দিন। তো হয়তোবা সে ভুলে গেছে, হইতে পারে। আমি যদিও এই ক্লাসের আগে সবাইকে মেইল করছিলাম আলাদাভাবে যে আমাদের কিন্তু আজকে থেকে ক্লাস, অনেকে হয়তোবা ডিসকর্ডের আপডেট দেখে না বা খেয়াল নাই, ভুলে গেছে। আহ, সবাইকে হয়তোবা রিচ করা পসিবল না, পার্সোনালি যদি আপনাদের কারোর সাথে যোগাযোগ থাকে বলে দিন যে আমরা ক্লাস শুরু করছি, এন্ড আমাদের এখন ফুল পেসে এই ক্লাস চলবে নেক্সট 1 মান্থ। ওকে, তো ঠিক আছে। আর কারো যদি ভাইয়া, কোয়েশ্চেন না থাকে, জি ভাই বলেন। ব্যাটারি নিয়ে একটা প্রবলেম দেখাই দিতেন। হ্যাঁ, ব্যাকট্র্যাকিং বলেন ভাই, কোনটা? 8 কুইন। 8 কুইন, আচ্ছা। 8 কুইন আমাদের মানে 8 কুইন একটা সেপারেট ক্লাস ডিজার্ভ করে আর কি, এটা বিশাল বড় এটা ডিসকাশন আর কি। সো আমাদের ব্যাকট্র্যাকিং নিয়ে, রিকারশন নিয়ে, আচ্ছা রিকারশনের তো শেষ হয়েছে, ব্যাকট্র্যাকিংটা আমি এখন ওইভাবে অত ভালোভাবে অত হাই লেভেলের প্রবলেম দেখাইনি, মানে মোটামুটি সিম্পল প্রবলেমই আমরা দেখছি। 8 কুইনটাই একটা প্রবলেম আছে যে একটু ডিফিকাল্ট। সো আমি এটা সেপারেট একটা ক্লাস রাখি, ওটাতে দেখাই, যেহেতু আমাদের হাতে টাইম আছে। সো 8 কুইনটা একটা ক্লাস লাগবে, কারণ অনেকেরই রিকারশনের কনসেপ্টে কিছুটা ঝামেলা আছে। সো ব্যাকট্র্যাকিং কিন্তু রিকারশনের একদম টপ লেভেলের আপনার আন্ডারস্ট্যান্ডিং চায় যদি ব্যাকট্র্যাকিং অ্যাপ্লাই করতে চান। সো আমি এটা দেখাই দিব, 8 কুইন আমি অবশ্যই দেখাই দিব, ফুল কোড করে, লাইন বাই লাইন কোড করে, প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করেই বুঝাই দিব। কিন্তু শর্ত একটাই, মানে মেবি এটাতে আপনাদের সবচেয়ে বেশি ইফোর্ট দেওয়া লাগবে ব্যাকট্র্যাক বুঝতে গেলে, সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবেন। আমি যতটুকু ইফোর্ট দিব আপনাদের তার থেকে কয়েক গুণ বেশি দেওয়া লাগবে জাস্ট এটা বুঝার জন্য। ক্লাসের পরে হয়তো বা আরো 5-6 ঘন্টা বা 10 ঘন্টার মতো আপনাকে ওই ব্যাকট্র্যাকিংটা বুঝার জন্য ইনভেস্ট করা লাগবে, বাট ট্রাস্ট মি এটা পে ব্যাক করবে আপনাকে। ওকে, মানে এটার মানে আপনি যে রিটার্ন ভ্যালু পাবেন সেটা অনেক 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 বেশি। কারণ খুব কম ছেলে পেলে যারা প্রোগ্রামিং এ অনেক ভালো, তাদের মধ্যেও খুব ছোট্ট একটা পার্সেন্টেজ যারা ব্যাকট্র্যাকিং পারে। আমি এটা দেখছি যে অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার যারা
অনেক দিন কাজ, আমাদের দেশীয় সিনিয়র ইঞ্জিনিয়ার অনেক, যারা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স 8 বছর 10 বছর ধরে কাজ করতেছে, তারা সিম্পল রিকারশন কল দেখলেই ভয় পায়। সিম্পল যদি রিকারশন তাকে দেখানো হয়, সে ভয় পাইতে থাকে বা বলবে এটা মেমোরি অপটিমাইজ না, স্ট্যাক জায়গা খাইতে থাকে, হ্যান ত্যান, এটা ইউজ করবো না। অলওয়েজ না, এই জিনিসটা যদি এতটাই খারাপ হইতো, এটা এই কনসেপ্টটা কখনো আসতো না এখানে, রাইট? আপনি একটা ব্যাক ট্র্যাকিং ইটারেটিভলি ইমপ্লিমেন্ট করতে চান, জান বের হয়ে যাবে, এটা পারবেনই না কখনো। মানে কিছু কিছু স্পেসিফিক করা যায়, বাকিগুলা মানে নিয়ারলি ইম্পসিবল হয়ে যায়। কোড যদি করতেও পারেন, হয়তো বা হাজার হাজার লাইন কোড হবে, কিন্তু আপনি একটা রিকারশন লিখলে 4 লাইন 5 লাইনের কোড, সেম জিনিস হয়তোবা আপনার না কোনো ডিফারেন্সই হবে না, সেম জিনিস থাকবে। তো আম, একটু টাইম এখানে ইনভেস্ট করবেন। সত্যি কথা বলতে আমি আগে থেকেই বলে রাখলাম, একটু সময় দেওয়া লাগবে এটাতে। ভালো পরিমাণে হয়তো হতাশ হবেন ব্যাকট্র্যাক করতে গেলে, যে কিচ্ছু হইতেছে না, বুঝতেছি না কি হইতেছে কি হইতেছে, বারবার ট্রাই করবেন, বারবার ট্রাই করবেন, বারবার ট্রাই করবেন। একটা সময় এসে দেখবেন আপনি ব্যাকট্র্যাক বোঝা শুরু করে দিয়েছেন। সো এটা আগে থেকেই বললাম আর কি, কারণ হয়তোবা অনেকেই ব্যাকট্র্যাক ট্রাই করতেছি এবং সিমিলার ফেজে আছি, যে ভাই মানে রিকারশন তো বুঝি না কিছু, মানে এটাতে থাকেন, এভাবেই বুঝি না স্টেটেই থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, এরপরে হঠাৎ একদিন দেখবেন যে বুঝি স্টেটে চলে গেছেন, তখন আসল মজাটা পাবেন। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে ভাই, আমি এটা দেখাই দিব, কোনো সমস্যা নাই। আর আমার কাছে রেকর্ডিং গুলা নাই, আমার কাছে অলরেডি 8 কুইনের অনেকগুলা ক্লাস আমি নিয়েছিলাম বিভিন্ন ব্যাচে, থাকলে দিয়ে দিতাম। আহ, মানে এক্সেস নাই আগের গুলাতে, আমার কাছে থাকলে দিয়ে দিতাম। আশা করি ডেভি স্কিল আর্কাইভ মেনটেন করবে সামনে একটা। ওকে, স্ক্রিন শেয়ারিং অফ করলাম, কারো কোয়েশ্চেন থাকলে ফাইনালি করতে পারি, না হয় আমরা ক্লাস শেষ করবো। ওকে, খুদা হাফেজ।